Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকের অকেশনটা অনেক স্পেশাল। এখানে যেই ইনফরমেশন পাবেন তা 100টা চ্যানেলে 1000টা ভিডিওতেও পাবেন না। প্যাশনেট ক্রিপ্টো লাভারদের মধ্যে যে তথ্য লুকানো থাকে, আইডিয়াস থাকে, প্ল্যানিং থাকে, সব পাবেন আজকে। দিস ইজ মোর লাইক আ পডকাস্ট, সো কাজের ফাঁকে, জ্যামের ভিতরে অথবা কাজ শেষে দেখে ফেলবেন। হাইলি এনকারেজ করলাম নোট নেওয়ার জন্য। এখানে প্ল্যানস, টোকেন্স, ফিউচার অফ দ্য ইন্ডাস্ট্রি, ক্যাচিং ট্রেন্ডস অ্যান্ড হাউ টু ট্রেড সব শেয়ার করেছি। সো পুট অন ইয়ার হেডসেট, রিল্যাক্স অ্যান্ড এনজয় দিস ওয়ান্স ইন আ লাইফ টাইম আড্ডা। তো শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। চলেন আড্ডা শুরু করা যাক। আজকে we have a special guest with us who needs no introduction. This is probably our third or fourth আড্ডা together. আসসালামু আলাইকুম and welcome আদিব ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো চলতেছে। আপনার কাছে জাতির অনেক প্রশ্ন আছে আমাদের কমিউনিটি থেকে। আপনার সবসময় আপনাকে পাওয়া যাচ্ছে না, আপনি মাঝখানে একটা ব্রেকও নিয়েছিলেন। সো চলেন শুরু করে দেই। প্রথম প্রশ্নটা হচ্ছে জাতির, যে আপনার আমার সম্পর্ক কি? কেউ কেউ মনে করে আপনি আমার আত্মীয়, আসলে ব্যাপারটা কি? পরিচয় পরিচয়টা তো আমাদের মেইনলি অনলাইনেই, এবং একসময় আমি মাইনিং করতাম, আপনিও মাইনিং করতেন। তখন একটা গ্রুপ ছিল আমাদের, নাম হচ্ছে বিডি মাইনার্স ক্লাব। এই গ্রুপটা আমি ক্রিয়েট করছিলাম। তো এই গ্রুপে আপনি আসছিলেন অ্যাজ এ মেম্বার। আর তারপরে তো সেখান থেকে তারপরে কথা বলতে বলতে আমি মনে হয় সেকেন্ড দিনই আপনাকে মনে হয় গ্রুপের ইয়ে করছিলাম আর কি, মডারেটর করে দিয়েছিলাম। আপনার কথাবার্তা শুনে আমি বুঝতে পারছিলাম যে আপনার যথেষ্ট জ্ঞান আছে এই বিষয়ে। তখন এই মডারেটর বানালাম। তারপর থেকে তো কথাবার্তা বলতে বলতে আর আমাদের মাইনিংটা তো খুব বেশি দিন আসলে লাস্ট করেনি। আমরা যখন শুরু করছি গ্রুপটা শুরু করছিলাম 2021-এ মনে হয়। একদম আর পিকের দিকে। 2000 একদম পিকের দিকে, রাইট। আর 2022-এর সেপ্টেম্বরে তো মাইনিং বলতে গেলে অফ হয়ে গেল। কারেক্ট। বাট ওই এই জার্নিটাও কম ছিল না আসলে, আমরা খুব মজা মজা করছি সবাইতে, ঠিক সিরিয়াস না? মজা আমাদের করছি, মনে রাইট, সিরিয়াস মজা করছি। আর আমি যদি একটু অ্যাড করি, আমি কানাডা থেকে মাইনিং করতাম, মাইনিং রিগসও সেল করছি, আমি জানতাম না। আপনার সাথে ইন্ট্রোডাকশন হয়েছে বিকজ আমার ফ্রেন্ড যে মাইনিং শুরু করছিল সে মনে হয় বিক্রি করছিল তার RX 580 কার্ডগুলো আপনার কাছে। দ্যাটস দ্য পয়েন্ট হি ইন্ট্রোডিউস মি টু ইউ। তারপর থেকে বাঙালি কমিউনিটির সাথে জড়াই গেছি আর কি, রাইট? হ্যাঁ, সেই থেকে তো তারপরে যখন মাইনিং বন্ধ হলো, আপনি আপনি তখন ওই গ্রুপটা শুরু করলেন ক্রিপ্টো দাদা। হ্যাঁ, এই ক্রিপ্টো দাদা ওটাও নামটা থ্রু দেওয়ার ইয়োর কারণ, ব্লেসিংস। আম লাইক আই না না, সি রেসপন্স পাচ্ছি এবং সবার ট্রেডিং এ ইন্টারেস্টেড, তখন পার্সোনাল হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ, প্রাইভেটে চলে গেছি আর কি। নামটা সিলেক্ট করার সময় আপনি অনেকগুলো নাম দিলেন আমাকে, তারপর বললেন যে কোনটা সিলেক্ট করব। হ্যাঁ, 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 মনে তারপর আছে। পরে আমরা ক্রিপ্টো দাদাটাই সিলেক্ট করলাম। ইয়েস, আই রিমেম্বার দ্য হোল প্রসেস। আচ্ছা, শুরু করে দেই। ফার্স্ট কোয়েশ্চেন, এখন থেকে সিরিয়াসনেস শুরু। ফার্স্ট কোয়েশ্চেন আপনার জন্য হচ্ছে, ইথিরিয়াম লেয়ার 2 নিয়ে আপনার চিন্তা কি? অ্যান্ড যদি আপনাকে জিজ্ঞেস করা হয় টপ 3-4 লেয়ার 2 কয়েন্সের নাম জানতে চাই যদি, তা সেটা কি হবে এবং কেন হবে? আচ্ছা, ইথেরিয়াম লেয়ার 2 মেইনলি হচ্ছে কি, ইথেরিয়ামের যে নেক্সট যতগুলো আপডেট আছে এবং ডেভেলপমেন্ট, ইথেরিয়াম তাদের নিজের ব্লকচেনটাকে এখন আর মানে ডেভেলপ করার আমি আর কোনো ওদের ইয়ে দেখতেছি না আর কি, কোনো প্ল্যান দেখতেছি না। ওদের সবকিছু মানে যত প্ল্যান আছে সবকিছু হচ্ছে আপনার লেয়ার 2 নিয়ে। মানে ওদের নিজেদের আর কোনো কিছু নাই। যা কিছু নেক্সট যত আপকামিং যত যত কিছু আছে সবকিছু হচ্ছে লেয়ার 2 নিয়ে। তার মানে ইথেরিয়ামটা এখন লেয়ার 2 দিয়েই চলবে। ফার্স্টে আমি প্রথমে পছন্দ করতাম না আসলে লেয়ার 2 প্রজেক্ট গুলি, কারণ লেয়ার 1 এর এতগুলো অ্যাবিলিটি থাকতে মানে লেয়ার 1 প্রজেক্ট তো কম নাই এ পর্যন্ত, অনেক প্রজেক্ট আপনার ডট আছে, অ্যাটম আছে, তারপরে হচ্ছে কি বলবো, কার্ডানো আছে, আর ইজিএলডি ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট। এরকম লেয়ার 1 প্রজেক্ট এতগুলো থাকতে মানে আমার কথা হচ্ছে, আপনি যদি আহ, যদি আপনি রাস্তা দিয়ে যাইতে পারেন খুব স্পিডে, হ্যাঁ, ধরেন আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন, এখন আপনি এমন একটা যানবাহন পেলেন, ধরেন যে একটা ট্রেন পেলেন যে ট্রেনটা 600 কিলোমিটার স্পিডে যাবে, তাহলে আপনি সেই ট্রেনটা ছেড়ে কেন আপনি প্লেনে যাবেন? কারণ প্লেনটাও একই স্পিডেই যাবে, কিন্তু প্লেনে তো রিস্ক। লেয়ার 2 হচ্ছে এই জিনিস, লেয়ার 2 হচ্ছে একটু রিস্কি। আর আর হচ্ছে যে আপনার লেয়ার 1টা হচ্ছে রিস্ক কম।
আচ্ছা, সো লেয়ার 2 আমি হচ্ছে ট্রানজাকশন স্পিড ইজ মাচ হায়ার। এখন লেয়ার 1 এর কয়েকটা এক্সাম্পল দিলেন, লেয়ার 2 এর কয়েকটা এক্সাম্পল যদি দিতেন, ফর এক্সাম্পল। লেয়ার 2 এর মধ্যে এখন আপনি মানে আনডাউটেডলি দ্য বেস্ট প্রজেক্ট হচ্ছে আরবিট্রাম। এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন নাই। এবং এআরবি, আপনার যদি একটা একটা প্রজেক্টই ধরতে হয় তাহলে আপনি লেয়ার 2 থেকে শুধু আরবিট্রাম ধরবেন। রাইট। প্রজেক্ট মানে ভুলে যেতে হবে। আর হচ্ছে যে লেয়ার 2 তো দুইটা টেকনোলজির উপর বিল্ড করা। একটা হচ্ছে আপনার অপটিমিস্টিক রোলআপ, এটা হচ্ছে আপনার ওপি। আরবিট্রাম, এইজ এবং ওপি। এই তিনটা হচ্ছে মেইনলি অপটিমিস্টিক রোলআপের উপর এই তিনটা। আরেকটা হচ্ছে যে জিরো মানে জিরো নলেজ যেটা, সেটা হচ্ছে আপনার মানে জিকে রোলআপ। এটা হচ্ছে আমাদের জিকে কয়েন আছে, তারপর হুম। ব্লাস্ট আছে, আরো বেশ কিছু প্রজেক্ট আছে। তো যদি আমার আমি মানে এআরবি এন্ড ওপির মধ্যে একটাকে পিক করতে হয়, কোনটা করবেন? আমি সবসময় বলবো যে এআরবি করতে। যদি বেইজের কোনো টোকেন থাকতো তাহলে বেইজকে আমি পছন্দ করতাম, কিন্তু বেইজ সম্ভবত কোনো টোকেন বাই করবে না। আচ্ছা। কয়েন বেইজের যেটা আর কি, ওরা যে বেইজ করছে ওটাও অপটিমিস্টিক রোলআপের উপর। বাট ওরা ওরা বলে দিয়েছে, ডিক্লেয়ার করছে যে ওরা কয়েন বের করবে না। তো এই নিয়ে যদি মানে আমরা অনেক ডিসিশন সময় চেঞ্জ দেখি হয়। যে অনেকে বলে, হ্যাঁ, না ডিসিশন চেঞ্জ হবে না, কারণ কয়েন বেজ একদম প্রথম থেকে বলে দিছে যে আমরা কখনোই বেস টোকেন বের করব না। এখন ওরা এটা আহ, ডিসিশন চেঞ্জ করবে বলে আমি মনে করি না। তো বেস্ট প্রজেক্ট এখন লেয়ার 2 এর মধ্যে আরবিট্রাম, এটা নিয়ে কোনো ডাউট নেই। যদিও দেখতেছি আমি যে প্রচুর টোকেন আনলক হচ্ছে এভরি মান্থ, অলমোস্ট 65 মিলিয়ন মতন টোকেন আনলক হচ্ছে। আনলক প্রেশারটা কমে গেলে আরবিট্রাম মনে করেন যে ফ্লাই করবে। এবং আরবিট্রাম হচ্ছে যে প্রজেক্ট, সেটা হচ্ছে আপনার ওরা লেয়ার 3 পর্যন্ত ডেভেলপ করে ফেলছে, মানে এর উপর। হ্যাঁ, ওটার ট্রানজেকশন স্পিড আপনার মানে মানে এক্সট্রা অর্ডিনারি লেভেলের আর কি লেয়ার 3। এবং লেয়ার 3 এর মধ্যে ওরা গেমিং গুলোকে ঢুকাইছে আর কি। এবং আপনার মানে বলতে গেলে জিরো কস্ট, কোনো কস্টই নেই ট্রানজেকশনের ক্ষেত্রে। তো ওভারঅল ডেভেলপমেন্ট, এবং আপনি যদি টিবিএল লক দেখেন, মানে টোটাল যে ভ্যালু। পরিমাণ অ্যাসেট আছে সেটার বলতে গেলে কত পার্সেন্ট হবে এই লেয়ার 2 তে। মানে লেয়ার 2 যতগুলো প্রজেক্ট আছে এর মধ্যে হচ্ছে আরবিট্রামই হচ্ছে 50% এর উপরে মনে হয়। কারেক্ট। বাকিগুলো সবগুলো মিলে যা আরবিট্রাম একাই তা। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ধরে এই যে ডাইনোসর কয়েনগুলো দেখতেছি লেয়ার 2 তে, ফর এক্সাম্পল ম্যাটিক, ম্যাটিকের এত খারাপ অবস্থা কেন? আসলে ম্যাটিকের যে একটা বড় রকমের প্রবলেম আছে প্রথম থেকে, সেটা হচ্ছে সেন্ট্রালাইজেশন। এদের একটা মানে এদের পুরো প্রজেক্টের হচ্ছে একটা কি আছে, মানে 5টা কি আছে। এই 5টা কি এর মধ্যে 3টাই হচ্ছে ওদের নিজেদের কাছে। একটা হচ্ছে মানে অন্য কমিউনিটি থেকে নিছে, আরেকটা হচ্ছে কোন একটা থার্ড পার্টি আছে আমি জানি না। মোট 5টা কি এর মধ্যে 3টাই ওরা নিজেদের কাছে আছে। তো এই কি গুলো থাকা মানে হচ্ছে আপনি এটাকে বিশ্বাস করতে পারেন না পুরোপুরি। ডিসেন্ট্রালাইজ না, যদি পুরোপুরি ডিসেন্ট্রালাইজ না হয় তাহলে আপনি কেন বিশ্বাস করবেন? তো সেই ক্ষেত্রে ওরা অনেক পিছিয়ে গেছে, এবং ওইটা নিয়ে ওদের কোনো কাজ করার কোনো আমি এখন পর্যন্ত দেখি না আর কি ওইটা নিয়ে কোনো কাজ করছে বা কিছু বলছে ওরা। এটা সবসময় ওরা মানে পেছনে মানে তো হাইড করে বেসিক্যালি রাখে। এখনো এটা সেন্ট্রালাইজড। সো স্পিকিং অফ দিস, সেন্ট্রালাইজ যদিও এটা কোয়েশ্চেনের মধ্যে ছিল না বাট এখন চলে আসতেছে, তো সোলানাকেও তো সেন্ট্রালাইজড বলা চলে। সোলানাকে সেন্ট্রালাইজ বলা চলে। ওরা যদিও ডিসেন্ট্রালাইজ দাবি করে, কিন্তু আহ, এখনো আসলে ডিসেন্ট্রালাইজ পুরোপুরি ওরা হইতে পারে নাই। ওরা এখনো সেন্ট্রালাইজ। এক্সআরপিও কিন্তু এখনো প্রচুর প্রচুর প্রচন্ড সেন্ট্রালাইজ। কারেক্ট। তো বাট এগুলো এক্সআরপি ডিসেন্ট্রালাইজ না সেন্ট্রালাইজড হিসেবেই উঠবে ইন মাই ওপিনিয়ন, বিকজ এটা রেগুলেটরি অ্যাপ্রুভাল থাকতে হলে কন্ট্রোল থাকতে হবে। ডিসেন্ট্রালাইজড হয়ে গেলে তো কন্ট্রোল থাকবে না। তা ঠিক, কিন্তু কথা হচ্ছে যে আপনার মানে যদি কমিউনিটি বিলিভ করে, বুঝছেন, কমিউনিটি যদি মনে করেন যে বিশ্বাস করা শুরু করে দেয়, তখন আর আসলে ডিসেন্ট্রালাইজ নাকি সেন্ট্রালাইজড এত চিন্তা করে না, ম্যাটার যে করে না। যেটা সোলানার ক্ষেত্রে হয়েছে। রাইট। যে আই অলসো থিঙ্ক সো, লাইক এন্ড কমিউনিটি অফ দ্য ডে ইটস অ্যাবাউট সেন্টিমেন্ট অ্যান্ড দ্য হাইপ ট্রেন। যদি হাইপ থাকে তাহলে আর কিছু লাগে না। এটাই সোলানা যা করছে, এবং পাবলিক যে পরিমাণ মানে সোলানার উপরে ইনভেস্ট করছে, এবং ধরেন যে মিম কয়েন গুলো সোলানা মেইনলি মিম কয়েন দিয়েই তো এতখানি হ্যাঁ, উঠলো হ্যাঁ, আমার হ্যাঁ, মনে হয়। ফুল এই ভলিউম এই মিম কয়েন এবারের থেকে। মিম কয়েনের উপর। রাইট। ওকে, লেটস মুভ অন। সবাই আপনাকে প্রশ্ন করে ইউজুয়ালি ক্রিপ্টো ব্রিজিং নিয়ে। সো এটাকে যদি শর্ট অ্যান্ড বেসিক ভাবে অ্যান্সার করতে চান তাহলে কি বলবেন? মানে ব্রিজিং জিনিসটা একটু কমপ্লেক্স। হ্যাঁ, এটা আসলে মানে সোজাভাবে এক্সপ্লেন করতে গেলে আমি এটার সাথে অনেক অনেক এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আসলে এক্সাম্পল গুলো ঠিক মতন হয় না, সেট হয় না।
তো কিছু আমি যেভাবে মানে বুঝতে পারবেন সেটা হচ্ছে, ধরেন যে আপনার একটা কয়েন আছে, এটার নাম হলো, আপনি ধরেন যে বিটকয়েন মনে করেন। হ্যাঁ, বিটকয়েনের তো কিছু লিমিটেশন আছে। বিটকয়েনের উপর আপনি বিটকয়েনের উপর কোনো প্রোগ্রাম করতে পারবেন না, যেটা ইথেরিয়ামে করা যায়। হ্যাঁ, ইথেরিয়ামে যেরকম ইভিএম আছে, তারপরে ইথেরিয়ামের উপর আহ, মানে প্রোগ্রাম করা যায়, কিন্তু সেটা বিটকয়েনের উপর হয় না আর কি। ঠিক আছে, তো এখন আপনি বিটকয়েনের প্রোগ্রাম বা বিটকয়েনের পুরা পুরা ইয়েটাকে মানে কোডিংটাকে আপনি কপি করে ইথেরিয়ামে নিয়ে গেলেন। নিয়ে যেয়ে করলেন কি, একটা কয়েন ক্রিয়েট করলেন, নাম দিলেন সেটাকে, সেটার নাম দিলেন আপনি মানে ইথেরিয়াম বিটকয়েন বা বিটকয়েন দিলেন সাপোজ নামটা। এখন এটা হলো কি, এখন আপনার কাছে মনে করেন 100 বিটকয়েন, অরিজিনাল বিটকয়েন আছে। এখন আপনি এই 100 বিটকয়েন আনবেন হচ্ছে ইথেরিয়ামের মধ্যে, ইথেরিয়ামের ব্লক চেনে আনবেন। ইথেরিয়াম করবে কি, এখন বর্তমানে কিন্তু কোনো ডিসেন্ট্রালাইজ ব্রিজিং এটা এখনো পর্যন্ত ঠিক মতন অ্যাক্টিভ হয়নি। প্রত্যেকটা ব্রিজিংই হচ্ছে সেন্ট্রালাইজ। এখন ইথেরিয়ামের যে সেন্ট্রালাইজ ব্রিজিং সিস্টেম আছে, সে করবে কি, আপনার কাছ থেকে আপনি যখন ব্রিজিংটা করবেন, সে আপনার কাছ থেকে এই 100টা বিটকয়েন নিয়ে নিবে। নিয়ে সে আপনাকে ইথেরিয়ামের মধ্যে 100টা নতুন বিটকয়েন দেখাই দিবে যে বিটকয়েন ইথেরিয়ামে আছে। এখন আপনি সেই বিটকয়েন গুলো মানে বিটকয়েন গুলো নিয়ে আপনি এখন ইথেরিয়ামের যেরকম যত রকম প্রোগ্রাম এবিলিটি করা যায় সবকিছুই তখন করতে পারতেছেন, যেটা আপনি বিটকয়েনে থাকলে করতে পারতেন না। আমি কি এক্সপ্লেইন করতে পারছি নাকি এটাও এটাও ইয়ে হয়ে গেছে, বুঝতে পারছি। কমপ্লেক্স হয়ে গেছে? উড ইউ কনসিডার মানে কি বলে র্যাপড বিটকয়েন যেটাকে এই বলা হ্যাঁ হয়, হ্যাঁ, র্যাপ অবশ্যই র্যাপ বিটকয়েনই হচ্ছে আপনার ধরেন যে একটা ব্রিজ ব্রিজ করে, রাইট? বিটকয়েন। র্যাপড ইথার, র্যাপ হ্যাঁ, ধরেন বিটকয়েন। যে আপনি একটা ব্লকচেন, যে ব্লকচেনে আপনার অনেক রকম অ্যাবিলিটি আছে, যেটা এটা আপনার বিটকয়েনের ব্লকচেনে নাই। তো আপনার এই অ্যাবিলিটি গুলো যদি এখন নিতে যান, তখন আপনাকে তাহলে কি বিটকয়েন গুলোকে আনতে হবে আপনার এই এই ব্লকচেনে। এখন ধরেন যে ইথেরিয়াম এর মধ্যে অনেক অ্যাবিলিটি আছে। এই এখন জিনিসটা আপনি ম্যাক্সিমাম সময় করছিলাম মাইনিং এর সময়, পলিগন ইউজ করে, ম্যাটিক ইউজ করে ইথেরিয়াম ট্রান্সফার করতাম, ইথেরিয়াম চেনটাকে এক্স্যাক্টলি করতেন না, আপনার তখন কি হইতো, ট্রানজেকশন অনেক কমে যেত, ট্রানজেকশন ফিটা। ট্রানজাকশন ফি কমানোর জন্য। আমি ট্রানজেকশন ফি কমানোর ওইভাবেই জন্য ব্রিজিং চিনি, এছাড়া আমার আর ব্রিজিং লাগে হ্যাঁ, নাই। এটাই কিন্তু কিন্তু এখন আসলে কিন্তু ওটা ঈদ না। আপনি পলিগনে যে ঈদটা পাচ্ছেন, সেটা কিন্তু অরিজিনাল ঈদ না। ওটা হচ্ছে পলিগনের যে সেন্ট্রালাইজ যারা আছে, ওরা করছে কি, ওদের কাছে ওরা অনেকগুলো ঈদ স্টক করে রাখছে আগে থেকে। এবং আপনি যখন ওদেরকে বলতেছেন যে আমি তোমাকে 100 ঈদ দিলাম, তুমি আমাকে তোমার তোমার ব্লক চেনে আমাকে ঈদ দিয়ে দাও, তখন তখন সে আপনাকে তার ব্লক চেনের মধ্যে ঈদ দিয়ে দিচ্ছে। আপনি সেই ঈদ নিয়ে তার ব্লক চেনের যত রকম ফ্যাসিলিটি আছে সবগুলো ইউজ করতেছেন। ইউজ করা শেষে আপনার যদি এখন মনে হয় যে আমি আবার ফেরত যাব, আপনি আবার তখন ইথে ফেরত যাবেন। তখন ওরা করবে কি, সেন্ট্রালাইজ থেকে আপনাকে ও আবার ইথ আপনাকে সেন্ড করে দিবে। আর যেগুলা এখানে ক্রিয়েট করা ছিল সেগুলা মানে ডিলিট করে দিবে। রাইট, এখন মানে ব্যাপারটা হচ্ছে দ্যাট ইজ এরকম আর কি। সামথিং আই উড কল ইউটিলিটি। পলিগনের ইউটিলিটি তখন সেটা ছিল। এখন কিন্তু পলিগনের সেরকম একটা ইউটিলিটি দেখতে পাচ্ছি না, রিয়েল ওয়ার্ল্ড কেস যেটাকে বলা হয়। ওরা ওরা করার চেষ্টা করতেছে, এমন না যে পলিগন মানে শেষ হবে না। কিন্তু পলিগনের উপর যে ট্রাস্ট মানুষের, এটা আসলে খুব বেশি নাই। কিন্তু পলিগন এত বড় প্রজেক্ট, এটা সহজে শেষ হবে না, এবং ওদের অনেক অ্যাক্টিভিটি চলতেছে আর ডেভেলপও করতেছে। ওরাও তো এখন যে আপনার জিকের ওলাপ দিয়ে মনে হয় ইথেরিয়াম লেয়ার 2 এর উপরে কাজ করতেছে বেশি আর কি। অলরাইট, সো লেটস মুভ ফরওয়ার্ড। মিম কয়েন্স, আদিব ওকে, ভাই। ওকে দাদা, এই প্রশ্নটা আমি আপনাকে করি। হ্যাঁ, মিম কয়েন মিম কয়েন কি এবং মিম কয়েন গুলোর আসলে ফিউচার কেমন, আপনি এ ব্যাপারে একটু আমাদেরকে বলেন। মিম কয়েন্স নিয়ে আমার আইডিয়া ইজ ভেরি লিমিটেড। মিম কয়েন্স আমি যতবারই ট্রেড করতে গেছি, আমি কখনোই যে 100x এইসব কয়েন্স পাই নাই। টু মি মিম কয়েন্স ইউটিলিটি থাকে না, বাট একটা যেই চেইনের উপরে বিল্ড হয়, সেই চেইনের উপরে তার ট্রানজ্যাকশন ভলিউম বাড়ায়, আলটিমেটলি ওই চেইনটার এফেক্ট পড়ে। শিবা ইনু ইথিরিয়ামের উপরে, পেপে ইথেরিয়ামের উপরে, সোলানার উপরে, স্যামো। সো অল দিস থিংস আর লাইক দ্যাট। আমি যেরকম ইউজুয়ালি মিম কয়েনকে ট্রেড করি, এটা যেহেতু ইউটিলিটি খুব কম থাকে, হোয়াট আই ডু ইজ আই ইনভেস্ট ইন স্পট $100. If it makes 5x, I get out. I do not care if it's gonna go to 100x or not. তারপরে if I get another opportunity, I'll invest. I keep compounding.
বাট আই ডু নট বিলিভ মিম কয়েন্সকে লং টার্মের জন্য। এইটাকে আমার এত ভালো লাগে ফর এক্সাম্পল সোলানা, বিকজ আই বট ইট এট দ্য বটম যখন এটা সোলানার ফার্স্ট ডগ কয়েন হিসেবে আসে। সো এইটা ইজ মাই উইকনেস, বাট অল মিম কয়েন্স টু মি ইজ দ্য সেম থিং। আমার সবসময় মিম কয়েন্স ধরে বুল রান লিড করে, শেষের দিকেও ওরা লিড করে। দে মার্ক দ্য স্টার্ট, দে মার্ক দ্য এন্ড। হাউএভার there will always be new meme coins that will make 100x. There will be some of them will stay, most of them will die. So আদিব ভাই, এখন আপনি আপনার ভিউ পয়েন্টটা বলেন। আমার ভিউ পয়েন্ট, আমি একটা লিখছিলাম তো মনে হয় ফেসবুকে একবার মিম কয়েন গুলো নিয়ে। মেইনলি হচ্ছে কি যে আসলে মিম কয়েনে এটা যখন বের হয় তখন 100% বের হয় একবারে, এবং মানে এটা কোনো লকিং সিস্টেম নাই, কোনো প্রিভিয়াস ওই যে ভেঞ্চার ক্যাপিটালরা কোনো ইনভেস্ট করতে পারে না। এটা অন্যান্য সব টোকেনের ক্ষেত্রে ওরা করে। ভেঞ্চার টোকেন আনলক ক্যাপিটালরা হয় সব না? না, মিম কয়েনে দেখবেন যে সবকিছু একবারে ফার্স্টেই আনলক করে দেয় ম্যাক্সিমাম টাইমই। 99% মিম সাপ্লাই কয়েন। সাপ্লাই বাড়ে তো, আমি অনেক কয়েনে দেখছি সাপ্লাই বাড়ে, সার্কুলেটিং সাপ্লাই। আনলক না করলে কি করে? নিউ মিন্ট? না, নিউ মিন্ট খুব একটা হয় না। আমি যত জানি যে টোকেন গুলো একদম ফার্স্টে 100% দিয়ে দেয় আর কি, বার্ন করে আস্তে আস্তে কমায়। হ্যাঁ, কিন্তু ইয়ে করে না আর কি, সার্কুলেশন সাপ্লাই বাড়ে না। আপনার যেটা বাড়ে সেটা হচ্ছে আপনার ওই যে ফান্ডটা বাড়তে থাকে, লিকুইডিটি বাড়তে থাকে। সার্কুলেশনটা ওরা এই কারণে আর কি মানুষ পছন্দ করে যে আপনি একদম সবার সাথে প্রথমেই কিনতে পারতেছেন মিম কয়েনটা, যে যেটা বেরোচ্ছে আপনি একদম ফার্স্টেই কিনতে পারতেছেন, যেটা আপনি সাপ্লাই ডাম্প হবে না। হ্যাঁ, যেটা আপনার হচ্ছে কি অন্য অন্য কয়েনের ক্ষেত্রে হয় কি ভেঞ্চার ক্যাপিটালরা সব আগেই থেকেই প্রত্যেকটা প্রজেক্টে সব ইনভেস্ট করে রেখে দেয়। তার ফলে কিছুদিন পর পর টোকেন আনলক হয় আর ওরা ডাম্প করে, এবং এবং সেই টোকেন গুলো ওরা কিনে হইতেছে ধরেন যে 1 সেন্ট করে বিক্রি করে হচ্ছে, দেখা যায় যে $1। হ্যাঁ, 100x। ওদের প্রত্যেকটা প্রজেক্টে ওরা 100x পায়। যদি ওদেরকে ধৈর্য ধরতে হয় তো হয়তো 1 বছর, কোনো প্রজেক্টে 2 বছর ধরে হয়তো ওয়েট করে। কিন্তু মিম কয়েনের ক্ষেত্রে হয় কি মানুষ এটাকে একটা ওই যে ওদের এগেনস্টে একরকম ওয়ান কাইন্ড অফ রিভেঞ্জ মনে করে। যার ফলে ইচ্ছা করে যতবার বিটকয়েন পাম্প হয় ততবারই মিম কয়েন পাম্প হয়। এই হচ্ছে মিম কয়েন নিয়ে আমার ইয়ে। আর So if you আমি had, আমি let's say, আর $100, would you put your $100 in meme coins or would you put it in blue chip asset? মিম কয়েনে আমি খুব একটা ইনভেস্ট করি না সাধারণত। আমার মানে মিম কয়েন আসলে আমার খুব একটা পছন্দ না, কারণ এত বেশি যে ভোলাটিলিটি এত হাই থাকে, এত ভোলাটিলিটির উপর আসলে মানে আপনি প্রেডিক্ট করা খুবই কষ্ট, বুঝছেন না? এই এই যে কারণে মিম দেখছেন, কয়েন মানে গুলোকে আমি we have this idea that these are very good, has the biggest potential of 100x, but আপনার সাথে আপনার একমত হয়ে গেছে যে we do not like to put too much money into meme coins because of এক্স্যাক্টলি volatility. ভোলাটিলিটি অনেক হাই। Okay, let's move forward. আদিব ভাই, আপনি আমি আলাপ করলে জীবনে শেষ হবে না। নেক্সট ইজ আপনার ফেভারিট জিনিস এআই। আপনার নামের ইনিশিয়ালসও কিন্তু এআই। সো এআই নিয়ে আপনার ফিউচার আউটলুকটা কি? ক্রিপ্টোর ক্ষেত্রে এআইটা আসলে খুব বেশি যে অ্যাপ্লিকেবল আমি এটা মনে করি না। আমার কাছে এআইটা একটা বাবল হিসেবে মানে আহ, আমি দেখছি আর কি প্রথম থেকে না, এই লাস্ট কিছুদিন থেকে আমি দেখছি যে এআইটা একটা বাবল আসলে। এই জন্য আপনি দেখতে পাবেন যে যে এফইটি কয়েন, মানে এই যে ওশেন, এজিক্স এবং এফইটি তিনটা মার্জ হয়ে এখন তো একটা টোকেন খালি, রাইট। শুধু এফইটি টোকেন। তো এফইটি টোকেনটা দেখেন 80% ডাম্প হচ্ছে, 80% কারেকশন হয়েছে, মেবি 90% হবে। হওয়ার পরে ওই যে ওরা আবার এএসআই নামে টোকেনটা নিয়ে আসবে, যেটা তখন এফইটি থেকে নাম চেঞ্জ হয়ে সম্ভবত এএসআই হবে। রাইট। তো ওইটা হওয়ার পরে একটু হয়তো হাইপ বাড়বে, হাইপের কারণে আবার উঠবে। এছাড়া আসলে আমি এদের মানে অ্যাপ্লিকেবিলিটি দেখি না খুব বেশি, যে কি মানে কি আছে এর মধ্যে। এর থেকে বরঞ্চ আপনি যদি মানে রেন্ডার দেখেন যেগুলো জিপিইউ রিলেটেড, সেগুলো বরঞ্চ অনেক বেশি অ্যাপ্লিকেবল। ইয়েস, কিন্তু এআই হইতেছে পুরোটাই হইতেছে আপনার ন্যারেটিভ এবং হাইপ। এছাড়া আমি সো এআইতে খুব দেখি আলটিমেটলি আর আমরা কি। কি খুঁজি আদিব ভাই? ইউটিলিটি, জিপিইউ ইউসেজ, প্র্যাকটিক্যাল ইউজ নাকি? রাইট রাইট রাইট। তো হাইপ ট্রেন ইজ অনলি গুড অ্যাজ লং অ্যাজ হাইপ ইজ গোয়িং অন, যেটাকে আমরা বলি আর ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড আনটিল দ্য ভেরি এন্ড। যখন আপনার ট্রেন শেষ, তখন যদি ওই ট্রেন্ডের সাথে বসে থাকেন, ওই ট্রেনে বসে থাকেন, তাহলে আপনি শেষ হয়ে যাবেন।
I also think AI is a very big bubble. আমাদের যে জিএফসি বাবল ছিল, .com বাবল ছিল, অ্যামাজনের বাবল ছিল, ইন্টারনেটের বাবল ছিল, আলটিমেটলি আই অলসো থিঙ্ক দ্যাট এআই ইজ জাস্ট আ বাবল। সবসময় লিকুইডিটি ইনজেক্ট করার জন্য একটা ন্যারেটিভ থাকে। দিস ওয়াজ দ্য ন্যারেটিভ, এক্স্যাক্টলি। আলটিমেটলি দিস উইল অলসো বার্স্ট। সো আপনি আই এগ্রি দেখেন উইথ ইউ কমপ্লিটলি। যে এনএফটির কি বাবল ছিল, এনএফটি ও এনএফটি ইয়াস, নিয়ে 2021-এ আরে ওই আমাদের পিক্সেল ক্রিপ্টো ওইগুলোর ওয়ার্ল্ডে। নামও ভুলে গেছি। সব সেলিব্রিটি যে কিনলো যে হ্যাঁ, হ্যাঁ। 8 ওই মিলিয়ন যে কত কি জানি, এই যে বোর্ড অ্যাপ ইয়ট ক্লাব ইয়েস, নাকি? বোর্ড এইপ ইয়াট ক্লাব, ওই যে ইসে ছিল, জেফ নাম কি ব্যাটার নাম ভুলে গেলাম, লোগান পল ছিল, জাস্টিন ছিল বিবার নাকি ছিল। ওর মধ্যে আপনার, মানে কোন কোন সেলিব্রিটি ছিল না, প্রত্যেকে একটা করে কিনছে, কিন্তু তখন একটা এনএফটির যে হাইপটা ছিল তখন কি বোঝা গেছে যে এনএফটিটা থাকবে না? আমরা মনে করছি যে এনএফটি মনে হয় যে মানে মানে এটা চলতে থাকবে আর কি, আমি কিন্তু এটা কিন্তু ভিডিওতে দেখি, একসময় খুঁজে পাইলে আমি স্ক্রিনশট দিয়ে দিব। আমি এনএফটি কে সবসময় না বলছিলাম আদিব ভাই, আমি বলছিলাম এনএফটি ইজ, থাক এখানে না বলি, এটা একটু আর রেটেড হ্যাঁ, হয়ে যায়। এনএফটি থাকবে, এনএফটি যাবে না, ক্রিপ্টো থাকলে এনএফটি থাকবে, কিন্তু এনএফটির যে হাইপটা, রাইট। এই হাইপ তো মানে শেষ হয়ে গেল। না, ওই যে পিকচার এক্স্যাক্টলি এনএফটি এরকম। হ্যাজ নো ইউটিলিটি। ফর এক্সাম্পল এনএফটি যদি বানায়, স্যান্ড বক্স যেভাবে এনএফটি বানাইছিল, লাইক এ সিজন প্যাস, এই এনএফটিটা কিনলে আপনি 4 মাসের গেম খেলতে পারবেন, সিজন প্যাস হিসেবে এনএফটি করছে স্যান্ড বক্স। ওইটা কিন্তু ভালো বিক্রি হয়েছে, ওই সময় ভালো লাভ করছি। এখন যদি আমরা যেমন পোলাপাইন খেলা, আমিও খেলছি একসময়, কাউন্টার স্ট্রাইক খেলতাম, কাউন্টার স্ট্রাইকের এক একটা গান থাকে, লিগ অফ লেজেন্ডস এর কিছু স্কিনস থাকে, তো এগুলা যদি এক্স্যাক্টলি। এনএফটি হিসেবে বিক্রি করে, দ্যাট উইল বি সাকসেসফুল। হ্যাঁ, হ্যাঁ, কারণ ওটা তো অ্যাপ্লিকেবল আছে, ওটা ওটা আপনি তখন আপনি গেমে ইউজ করতে পারতেছেন। এনএফটি আলটিমেটলি আসবে, ধরেন যে আপনার যখন ওই যে টিকেট, আপনার বিভিন্ন কনসার্টের টিকেট, এগুলো এনএফটি তে কনভার্ট করার চেষ্টা করতেছিল আর কি, আই বিভিন্ন হয়তো। রিমেম্বার, এখন তাহলে হ্যাঁ, আবারও ঘুরায় ফিরায় কি জিনিসটা আমরা দেখতেছি, ইউটিলিটি, ইউজ কেস, তাই না? তো এটা সবার বুঝতে হবে, এক্স্যাক্টলি। যে জিনিসের ইউজ কেস আছে রিয়েল ওয়ার্ল্ডে, সেগুলাই ভালো করবে লং টার্ম, রাইট? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, লেটস মুভ ফরওয়ার্ড। চলে আসলাম স্পিকিং অফ এআই অ্যান্ড আরডব্লিউএ, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটস। তো এইখানে আপনার যদি আরডব্লিউ এবং এআই এর ভিতরে ন্যারেটিভটা দেখতে হয়, ট্রেন্ড দেখতে হয়, which one is going to have more momentum? আমি অবশ্যই লং টার্মের জন্য, মানে একটু 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 লং টার্মের জন্য আমার কাছে মনে হয় যে এটা একটু লঙ্গার টাইম স্টে করবে। এই আপনার এআই এর থেকে, এআই একটা বাবল ক্রিয়েট করে এটা আস্তে আস্তে মানে শেষের দিকে চলে আসছে, মানে এটা বাস্ট হবে, আরো বাস্ট হবে, কিন্তু আপনার এটা হচ্ছে যে কেবল শুরুর দিকে, এটা আচ্ছা, এখন একদমই শুরুর দিকে, এবং নতুন 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 প্রজেক্ট আসতেছে আমরা দেখতে পাচ্ছি। তো রাইট। আমি অবশ্যই প্রেফার করব। আপনি কি বলেন, আপনার কোনটা, আমারও আপনি কি? মতামত এক্স্যাক্টলি আরডব্লিউ এর উপরে। আমরা আরডব্লিউ এর থেকে ওম ধরছিলাম ইনিশিয়াল স্টেজে, আমাদের 1300%-এর উপরে পাইছিলাম। আই স্টিল রিমেম্বার দ্যাট অন স্পট, বাই দ্য ওয়ে। সো আরডব্লিউ আচ্ছা, এ আচ্ছা। কেস, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটস এ কেস বেশি। অ্যান্ড আই অলসো সি ইনভেস্টমেন্ট, মানে কারা, অর্থাৎ বিগ মানি কোন অ্যাসেটস এর দিকে ঢুকে। সো যেহেতু ব্ল্যাক রকের মতো অর্গানাইজেশনস, দে আর মোস্টলি ইনভেস্টিং ইন আরডব্লিউ এ অ্যাসেটস। আই হ্যাভ আ ফিলিং দ্যাট Exactly. আপনি যেটা বলছেন যে দিস ইজ ইন দ্য ইনিশিয়াল স্টেজ, এইটার এখনো গ্রোথ স্টেজটা বাকি। তো ইউজুয়ালি তো থাকে বার্থ, গ্রোথ, ডিকে, 3টা স্টেজ। তো এআই কিন্তু বার্থ হয়ে গেছে, গ্রোথ শেষ হয়ে গেছে, ডিকে স্টেজের হুম। দিকে যাচ্ছে। ওয়ারাজ আরডব্লিউএ মাত্র বার্থ হয়েছে, গ্রোথের দিকে যাচ্ছে। So if I had to invest money, I would invest in RWA as well. So we agree on this topic. এক্স্যাক্টলি। All right, so let's move forward. এটা একটা ভলিউম নিয়ে কোয়েশ্চেন আপনার প্রতি, সবার প্রশ্ন, আমাদের প্রিমিয়ামেও প্রশ্ন করে যে আদিব ভাই সারাক্ষণ ভলিউম নিয়ে কথা বলে। সো ভলিউম নিয়ে কিসের কথা বলে? তো আমি তো মজা করে বলতাম যে টিভির ভলিউম নিয়ে কথা বলে। সো আপনি যদি একটু শর্টকাটে বলে দেন, ভলিউম দিয়ে আসলে আপনি কি অ্যানালাইসিস করেন? আসলে এটা মানে শুধু ভলিউমই না, ভলিউমের সাথে আরো অনেক কিছু অ্যাড করি আমি, মানে অ্যানালাইসিস করার সময়। আর হচ্ছে যে ভলিউমটা প্রথমে আর কি, আমি একটা এপিআই ইউজ করে আগে বাইন্যান্স থেকে আমি ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে যে কিছু ডেটা ডাউনলোড করি, এবং আমি দেখি যে আপনার মানে 3% 5%-এর নিচে নামলে কি পরিমাণ বাই প্রেশার আছে, এবং উপরে 3% 5%-এ কি পরিমাণ সেল প্রেশার আছে। তো যখন দেখতে পাই যে এরকম বাই প্রেশারটা অনেক বেশি,
এই কয়েনটা দেখা যাচ্ছে যে আপনার বাই হচ্ছে সেলের থেকে প্রায় 5 থেকে 10 গুণ এরকম যখন থাকে, এরকম টোকেন গুলোকে আমি আগে সিলেক্ট করি 5টা বা 10টা, এটা ডেইলি পাওয়া যায়। এখন আমি এটা নোট রাখি, আমার কাছে এক্সেল শিট আছে, আমি এটার মধ্যে নোট রেখে দিই এই টোকেন, এবং ফাইন্যান্সে দেখার পরে ফাইন্যান্স থেকে আমি যেটা করি সেটা হচ্ছে শর্ট লিস্ট করি। তারপর আমি যেটা দেখি সেটা হচ্ছে কয়েন বেস এবং বাইবিট, আপবিট, আর একটা বাইবিট, আপবিট, কয়েন বেস, আর হচ্ছে বিটগেট। এই কয়টা এক্সচেঞ্জে আমি এটা আবার কয়েন মার্কেট ক্যাপ থেকে আমি দেখে ফেলি যে এখানে কেমন কি আছে। দেখার পরে আমি এটা শর্টলিস্ট করে রেখে দিই। এটার মানে এই না যে বাই ভলিউম থাকলেই যে আপনার এই সেই টোকেনটা পাম্প করবে, সেটাও আবার একটা ভুল ধারণা আর কি। কারণ আমি এই আরবিট্রামে দেখতে পাচ্ছি গত প্রায় 15 দিন ধরে হিউজ বাই, হিউজ, মানে নট অনলি মানে বাইন্যান্স, কয়েন বেস, মানে মাল্টিপল এক্সচেঞ্জে থাকতে হবে। বাই প্রেসটা হবে কি, আপনি যদি খালি একটা এক্সচেঞ্জে দেখেন তাহলে কিন্তু সেটা হবে না। আপনাকে দেখতে হবে যে সব জায়গাতেই কি ওর কি ইয়ে আছে কিনা, ওর এই মানে বাইং ক্যাপাসিটিটা আছে কিনা, সব জায়গাতেই এর ডিমান্ডটা আছে কিনা। যদি থাকে তাহলে আপনি বেশিরভাগ ক্ষেত্রে আপনি এই জিনিসটা আগে দেখতে পারবেন। যেমন ধরেন যে সুই, এস মানে সুই, এই টোকেনটা আমি আমি যে দেখতে পাচ্ছিলাম যে কয়দিন আগে হিউজ বাই প্রেশার গেছে, তখন আমার মনে হচ্ছিল যে ইনভেস্ট করি। পরে আমি একটু লেটে ধরছি এটাকে, কিন্তু ওটা যখন মানে 46 থেকে কিন্তু এক টান দিয়ে সে $1 কাছে চলে গেছে সুই। হ্যাঁ, তো এই বাইটা হয় কি, এই ভলিউমটা হচ্ছে যে বেশ মানে মানে অলমোস্ট 90% টাইমে অ্যাকুরেট হয় আর খুব সো কম বেসিক্যালি কমই দেখছি যে এটা ভলিউম ইজ অ্যান লস। আর্লি ইন্ডিকেটর, শোজ ইউ যে আর্লি মানুষের ইন্ডিকেটর, আর্লি ইন্ডিকেটর মানুষের অফ ইন্টারেস্ট কোর্স। ফর দ্য প্রজেক্ট এবং তারা টাকা ঢালতেছে কি উইথড্র করতেছে সেটা অ্যাটলিস্ট অ্যানালাইজ এক্স্যাক্টলি। করা যাচ্ছে। আই ক্লিয়ারলি রিমেম্বার যে এক্স্যাক্টলি। আপনার ডিটেলস এটা নিয়ে একটা ভিডিও আছে আমাদের ফেসবুকে ফর শিওর। তো কারো যদি দেখতে চান এবং শেয়ার কিভাবে করেছে কিভাবে কিভাবে করে সেটা কিন্তু ক্লিয়ারলি ফেসবুকে গিয়ে দেখে আসতে পারবেন। ওটা মনে হয় কি এই গ্রুপে নাই, ওটা মনে হয় যে আমাদের আগের গ্রুপে দিয়েছিলাম, বিডি মাইনার্স ক্লাবে দিয়েছিলাম। তাহলে আমি এটাকে ডাউনলোড করে রি-আপলোড করে দিচ্ছি। ওকে। তো এটা একটা এছাড়াও কিন্তু শুধু আপনার এটা দেখলে হবে না, এর সাথে আমি টোকেন আনলক দেখি এবং এবং টিভিএল লগ দেখি। আরো হচ্ছে যে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি মানে কারণগুলো বাই করতে হয়, যে অনেক সময় দেখা যায় স্টেকিং রিওয়ার্ডটা অনেক হাই থাকে। হ্যাঁ, সেই কারণে মনে করেন যে অনেক বেশি মানুষ কেনা শুরু শুরু করে। যেমন এখন যেমন টাউ টোকেন, ও, এই টোকেনের স্টেকিং রিওয়ার্ড অনেক হাই। তারপরে আপনার ওম টোকেনের স্টেকিং রিওয়ার্ড হাই। তো স্টেকিং এর রিওয়ার্ড হাই থাকলেও মানুষ মানে বাই করে। আপনার এগুলো সবকিছু অ্যানালাইজ করতে হবে, করে আপনাকে বুঝতে হবে যে মানে আপনাকে দেখতে হবে যে অ্যাবনর্মাল কিছু আছে কিনা। অ্যাবনর্মাল থাকলে তখন সেটা একটু বেশি ইন্টারেস্টিং লাগে আর কি, সেটাতে ভালো ভালো গেইন পাওয়া যায় আর কি বেশিরভাগ সময়। আমার মনে আছে যে স্যামুর ক্ষেত্রেও স্টেকিং রিওয়ার্ড দিতেছিল 138%। তখন ইচ্ছা মতো কিনতেছিলাম আর রাতারাতি মানে $140 করে পাচ্ছিলাম অন টপ অফ 10,000 কিছু না করে, কোন যে টোকেন? স্টেকিং রিওয়ার্ডস। স্যামো, কোনটা? স্যামো। এমও? আচ্ছা আচ্ছা, আমি জানি না এটা কোনটা কেন আবার। ওরকা ওরকা ফাইন্যান্স। যে ডিফাই পুলটা আছে, ওরকা পুলে দিছিলাম ও যখন ফার্স্ট আচ্ছা লঞ্চ আচ্ছা করছে, অ্যান্ড আচ্ছা আচ্ছা আচ্ছা। আই ওয়াজ গেটিং 140% ভাই পার ডে। সো টেন ওয়াও। থাউজেন্ড ফালায় রেখে $140 করে করে পাইতেছিলাম ডেইলি। দ্যাট ওয়াজ জাস্ট স্টেকিং রিওয়ার্ডস। আর ওই যে যেটা বললেন না ভলিউম দেখছেন, স্টেকিং রিওয়ার্ডস দেখে মানুষের কেনাকাটা প্রচুর বেড়ে গেছে। তো আলটিমেটলি বেড়ে যায়। প্রাইসও পাগলের মতো বাড়তেছিল। তো ডেইলি যেটা স্টেকিং পাচ্ছিলাম রিওয়ার্ডস, ডেইলিটা ডেইলি সেল করছি, আমি তাকাইনি। এটা খুব ভালো ডিসিশন নিয়েছেন, কারণ এটা আসলে বেশি দিন লাস্ট করে না। লাস্ট করে না, রাইট? স্টেকিং ডিপোজিট। মিম ওই যে না ঘুরায় মানে ফিরায় কথা কি, মানে মিম কয়েন তো এগুলা ধরে রাখলে মারা খাইতে হবেই, হ্যাঁ হ্যাঁ। ভলাটিলিটি আসবেই। লেটস মুভ ফরওয়ার্ড। এখন চলে আসি ডিফাই নিয়ে, ঠিক আছে? ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স। আমি মনে করি না ডিফাই আসলে থাকতেই হবে, ডিফাই অবশ্যই আমি পছন্দ করি। হ্যাঁ, ডিফাই ছাড়া আসলে ব্লকচেন এটা কোনো কোনো ইকোসিস্টেমই টিকবে না। কাজে ডিফাই হচ্ছে যে আপনার লং টার্ম, মানে এটা থাকবে আর কি। যতদিন ক্রিপ্টো আছে ততদিন ডিফাই থাকবে, ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স এটা থাকবেই। এবং এর মধ্যে থেকে আপনাকে ভালো ভালো প্রজেক্ট বাই করে নিতে হবে আর কি। বাই করে আপনাকে ডিফাই ইনভেস্ট করতে পারবেন আপনি, কারণ আপনার কম প্রজেক্ট নেই, প্রচুর প্রচুর প্রজেক্ট আছে, এবং ভালো প্রজেক্টের অভাব নেই। আপনার আভে আছে, কম্প আছে, আপনি যেটা বললেন যে
আপনি আপনি কি কোনটা বললেন? সিআরভি সিআরভি আছে, রাইট। তারপরে ধরেন যে আরো কত কিছু আছে, অনেকগুলাই আছে, ইউএমএ আছে। বাট এটার ইউজ কেস অ্যান্ড ইউটিলিটিটা মানে আছে যারা ইউজ করে, কেস যে অবশ্যই গ্রুপটা অবশ্যই করে সেই আছে। গ্রুপটা পছন্দ না। এটা হ্যাঁ, এটা থাকবেই, নিয়ে আই আসলে এগ্রি উইথ ইউ, এটা 100% একটু এটা রিস্কি। থাকবেই। তারপরে এমকেআর আছে, মেকার, এটাও ভালো। অ্যাঙ্কার আছে একটা, এরপরে আপনার মার্কার আছে একটা। পেন্ডেল আছে, হ্যাঁ পেন্ডেল আছে, আইএনজি আছে। মানে ভালো প্রজেক্ট অবশ্যই আছে। ডিফাই আপনার 100%। লং লং টার্মের জন্য অবশ্যই এটা দরকার আছে আমার মতে ইট এখন। উইল স্টে। আমি মানে কোয়েশ্চেন ইজ নট ইফ উইল স্টে অর নট, এটা না থাকলে আমাদের এই টেকনোলজি থাকবে না। বাট এইটাকে এক্স্যাক্টলি। মানে এইটার ভিতরে প্লেয়ার্স কারা, এই প্লেয়ার্স ম্যাক্সিমামকে আমি বলবো, মেজরিটি নট ম্যাক্সিমাম, মেজরিটি অফ দেম হ্যাভ আ অল্টেরিয়ার মোটিভ, মানে উদ্দেশ্যটা, ইন্টেনশনটা ভালো থাকে না, যেটা আমি দেখতে পাইছি। সেটাই, তা তো হয়। এটা হয়, এটা আপনার ডিফাইতে দেখা গেছে যে মানে অনেক বেশি ম্যানিপুলেশনটা অনেক বেশি হয়। রাইট, বুঝছেন? ওইটাই আর কি। বাট ডিসেন্ট্রালাইজ। ইট ইজ পার্ট অফ দ্য টেকনোলজি, প্রতিটা টেকনোলজিতে গুড অ্যান্ড ব্যাড ইউজ আছে। আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ার, মানে যেখানে ব্যাড ইউজটা একটু আপনি বেশি হয়। আপনি সিম্পলি চিন্তা করেন যে আপনার কাছে এখন 1000টা ইথেরিয়াম আছে। এখন আপনি আহ, অথবা আপনার কাছে 1000, আচ্ছা ইথেরিয়ামই আছে মনে করেন, আপনি এখন এটাকে এই আপনি আপনি এটা যে কোনো সময় সেল করতে চান। ঠিক আছে, এখন আপনি যদি স্টেক করতে চান, স্টেক করলে কিন্তু আবার একটা পিরিয়ড থাকে মনে হয়। লক ওই পিরিয়ড, যে আপনার ভেস্টিং। লক পিরিয়ড থাকে, এরকম থাকে, এগুলো থাকে আপনার ডিফাইতে। যেটা হবে যে আপনি চাইলেন, আপনি আবেতে যে এই 100 ইথেরিয়াম দিয়ে দিলেন, দিয়ে আপনি ওখান থেকে তো $10,000 নিয়ে আসলেন, নিয়ে আপনি এটা দিয়ে ট্রেড করলেন। তো এই যে লেন্ডিং, বরোয়িং, এগুলো এগুলো তো অবশ্যই দরকার আছে। কিন্তু কারণ আপনি এই যে আপনি বললাম কি, আমি নামটা নিতে চাই নাই, ওই জাস্টিন সান এটা দিয়ে প্রচুর ম্যানিপুলেট করে অনেকগুলাকে হ্যাঁ, বাস খাওয়াইছে, এই জন্য সেম জিনিসটা ও করে। করবে, ও করতেছে, এবং ও তো বিলিয়নিয়ার, এবং এবং মানে করতে থাকবে। এবং ও কিন্তু কমন, আপনি ওর যে প্রজেক্ট ট্রন, হ্যাঁ, যতই আমরা এটা নিয়ে হাসাহাসি করি না কেন, ওটার আলটিমেটলি সবচেয়ে বেশি ইউজ আমি দেখলাম যে এই এই বছরের প্রথম 8 মাসে সবচেয়ে বেশি যে ব্লক চেনটার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মানুষ ইউজ করছে, মানে ইউনিক, কি বলবো, ইউনিক অ্যাড্রেস। এটার কাছে সব ব্লক চেনকে সে টেক্কা দিছে, সব ব্লক চেনকে, মানে তার থেকে বেশি হচ্ছে ওয়াই ডু আপনার ইউ থিঙ্ক ট্রনে। দ্যাট ইজ দ্য কেস? ইজ ইট বিকজ আমরা ইউএসডিটি সবসময় টিআরএক্স দিয়ে ট্রান্সফার করি? হ্যাঁ, এটা অবশ্যই একটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। যে ইউএসডিটি ইউএসডিটি তো ট্রনে দিলে আপনার দেখা যাচ্ছে যে মানে একদম একদম অল্প খরচে আপনি ট্রান্সফার করতে পারতেছেন। তো দরকার নাই যে আসলে কোন ব্লক চেন, মানে সবাই এটা আসলে বুঝেও না, সবাই এটা ইয়ে করে না। আপনি যদি এখন মনে করেন যে আপনার কাছে আপনার ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আপনার কাছে হয়তো বা এক $1 মিলিয়ন আছে, আপনি সেটা বাইন্যান্সে নিয়ে আসবেন। বাইন্যান্সে আনতে গেলে আপনি তো অবশ্যই ট্রন ইউজ করবেন, কারণ আপনার তখন আপনার খরচটা অনেক কম পড়বে। আর ট্রনটা ইউজ করলে খরচ আপনার অনেক কমে যাচ্ছে, কিন্তু আপনি যখন বাইন্যান্সে আনতেছেন তখন কিন্তু এটা ট্রন নাকি এটা নাকি এটার কোনো ডিফারেন্স নাই, তখন রাইট, এটা অন ইউএসডিটি র্যাম হিসেবে করে ট্রিট ফেলার পরে হচ্ছে। এটা ইউজ মানে ডিফারেন্স নাই। হ্যাঁ, সেটাই। এইগুলোর কারণেই আপনার মানে দেখা যাচ্ছে যে ট্রন প্রজেক্টটা কিন্তু, দেখেন এত মার্কেট ডাম্প হলো, ট্রন কিন্তু খুব একটা ডাম্প হয় নাই। অলরাইট আদিব ভাই, লেটস মুভ ফরওয়ার্ড। ট্রেডিং 101 অ্যাপ্রোচ নিউবিদের জন্য কি হওয়া উচিত? এটা এটা আমার মতে এই কোয়েশ্চেনটা আমি আপনাকে করি, আপনি বলেন, কারণ এটা হচ্ছে যে আপনি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবেন আমি জানি। ন এইটা আমি বলবো, যারা ট্রেডিং নতুনভাবে করতে যাচ্ছেন, আপনার মার্কেটের ব্যাপারে অনেক আইডিয়া লাগবে। যেরকম অলওয়েজ আমি বারবার বলি, ইটস নট হোয়াট ইউ নো, ইটস হু ইউ নো। একটা ভালো কমিউনিটি, ভালো মেম্বার্স, ভালো কমিউনিটি থাকলে ইনফরমেশন পাবেন, অ্যান্ড ইনফরমেশন ইজ আলটিমেটলি পাওয়ার। তার সাথে আপনাকে ফান্ডামেন্টালস, টেকনিক্যালস দুইটাই জানতে হবে, তারপর আপনি ট্রেডিংয়ের কথা চিন্তা করবেন। এখন ট্রেডিংয়ের ব্যাপারে কিন্তু আমার চ্যানেলে ফুল একটা কোর্স আছে ফ্রিতে, সেই টিউটোরিয়ালটা দেখবেন। সেই টিউটোরিয়াল সিরিজটা শেষ করা হলে আপনাদের একটা গাইড দেওয়া আছে শর্টার টাইম ফ্রেমে কিভাবে ট্রেড করবেন, কিভাবে স্ক্যাল্পিং করবেন, এক্সাম্পল সহকারে, উদাহরণ সহকারে সেগুলো শেষ করবেন। আফটার দ্যাট আপনারা কোয়েশ্চেন করবেন, আপনারা প্র্যাকটিস করবেন, তারপর ট্রেডিং নিয়ে চিন্তা করবেন। অলওয়েজ আমি একটা জিনিস শিখাইছি আমাদের গ্রুপে, দ্যাট ইজ দ্য TRM। এইটাকে যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু সমস্যা হয় না। TRM বলতে কি বোঝাচ্ছি? দ্য টি ইজ ফর ট্রেন্ড। সো ফার্স্ট আইডেন্টিফাই করবেন ট্রেন্ড,
which is going up or down, then আর হচ্ছে আপনার রেঞ্জটা মার্ক করবেন যে দ্য প্রাইস, দ্য সাপোর্ট অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স প্রিটি মাচ, অর দ্য সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, সেম জিনিস। অ্যান্ড দেন এম স্ট্যান্ডস ফর মোমেন্টাম, TRM। তারপরে মোমেন্টামটা দেখবেন, ওই রেঞ্জের ভিতরে মোমেন্টামটা কি উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। তো এইগুলো ইউজ করে করে আপনারা পেপার ট্রেডিং করবেন অ্যান্ড দেন মুভ টুয়ার্ডস অ্যাকচুয়াল ট্রেডিং। দ্যাট শুড বি ইয়োর অ্যাপ্রোচ ইন মাই হাম্বল ওপিনিয়ন ইফ ইউ ওয়ান্ট টু ট্রেড। ট্রেডিং জিনিসটা এত কঠিন যে নতুন মানুষ আসে আসলে হুট করে এটা করাটা, এটা মানে অনেকটা ইম্পসিবল মতো মনে হবে তার কাছে আর কি, ট্রেডিং এ প্রফিট করা। ট্রেডিং করতে করতে আমরা বছর করলাম, 4-5 বছর ধরে করতে করতে এখন পর্যন্ত কনফিডেন্ট মানে আমরা হইতে পারি না, তো এখনো আমাদের প্রচুর লস হয়। তো ট্রেডিং জিনিসটা শেখার কোনো শেষ নাই আমি মনে করি, এবং প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যেদিন আমরা নতুন জিনিস শিখি না। ট্রেডিং এ কিছু না কিছু নতুন জিনিস জানতে পারি প্রত্যেক দিনই। আর হচ্ছে যে ট্রেডিংটা একটা বেশ ভালো একটা মজা, যদি করতে পারেন ঠিক মতন করে। আর কিন্তু এটা খুবই কঠিন, এটা মাথায় রাখতে হবে। নতুনদেরকে প্রচুর এটা নিয়ে প্রচুর স্টাডি করতে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর স্টাডি করতে হবে। এবং আপনি যেটা বললেন সেটা হচ্ছে পেপার ট্রেডিংটা করতে পারলে খুব ভালো হয়। যদি পেপার ট্রেডিং করেন, মানে একটা অ্যাকাউন্ট খুলে ফেক ডলার দিয়ে, এগুলো আপনার এটা কিন্তু ট্রেডিং ভিউতেই ফ্রি করা যায়। এগুলো থেকে আপনার মানে এটা করতে পারবেন, কিন্তু হয় কি, একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আপনি মানে ফ্রি মানি দিয়ে করেন, অর্থাৎ যে টাকাটা ফ্রি, সেই টাকাতে আপনার যেটা হয় যে আপনার কিন্তু ভয় থাকে না। যেহেতু আপনি ভয় থাকে না, যেহেতু আপনার টাকাটা নিজের না, বাট আসলে কোনো টাকা খরচ হচ্ছে না, যেহেতু আপনি ইচ্ছে মতো ট্রেড করবেন। এবং যখন আপনি এসে আবার নিজের টাকা দিয়ে যখন আসল ট্রেড করতে যাবেন, তখন আপনি বুঝবেন ভয় জিনিসটা কি। এবং এই ভয় নিয়ে যখন ট্রেড আপনি করবেন, তখন দেখবেন যে আপনার ট্রেডগুলি আসলে উল্টা দিকে যায়। উল্টা দিকে উল্টার দিকেই যাবে। এবং যাওয়ার যখন ট্রেড গুলো একবার শুরু করে না, সেটা অনেক কষ্ট লাগে ভাঙতে। আমার কাছে আমার দেখা যায় যে মাঝে মাঝে এরকম হয় যে আমি যখন ফিউচার ট্রেড করি, আমার টানা 10টা ট্রেড লস হয়। এরকম প্রায় হয় আমার টানা 10টা এগুলা না ট্রেড নিচ্ছি, আসলে 10টা মানুষ loss। মানে বিশ্বাস করে না, মনে করে যে মানে আমরা মনে হয় সারাক্ষণ জিদি। আমার উইন রেট কিন্তু আন্ডার 68%-এর মতো। তো আমি এটা বারবার আসলে মানুষদেরকে বলি যে ইটস নট অ্যাবাউট উইনিং পার্সেন্টেজ, যে আমার সবগুলা ট্রেড জিততে হবে। যদি ডিসিপ্লিন থাকে, মাইন্ডসেট ঠিক থাকে, ম্যানেজ করতে পারি যে ট্রেডে যখন ঢুকবো, আমি ট্রেডটা ফর এক্সাম্পল $100 পজিশন খুলছি, $100 উপরে লস আমি ধরবো না, যতই যাই হোক না কেন। আর যখন প্রফিট করব, I will double that. So if I do 10 trades Exactly. and I Exactly. win 7, lose 3, it doesn't really matter. আপনি আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট, মানে আপনি যদি একটা ক্যালকুলেশন করে যদি রাখতে পারেন যে কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, এরকমও হয় যে আপনি 4টা যদি উইনিং ট্রেড হয়, 4টা উইনিং ট্রেড, 6টা আপনার লস, তাহলেও আপনি মানে ইয়েতে থাকবেন, গেইনে থাকবেন। কারণ আপনার উইনিং পার্সেন্টেজ গুলো অবশ্যই বেশি থাকবে সবসময়। যে আপনি উইন করবেন মিনিমাম হয়তো 20% করে রাখলেন বা 30% করে রাখলেন, আপনি লসের সময় রাখলেন 10% করে। এই ক্ষেত্রে কিন্তু Exactly. আপনি 4টা দিয়েও হবে। আমার একটা দিয়ে যে প্রফিটটা হয়, দেখা গেছে যে আমি যে 10টা লস করছি সেটা আমার রিকভার হয়েছে। এরকম আমার বহুবার হয়েছে। এক্স্যাক্টলি, এটা এইটাই হচ্ছে দ্য হয়েছে। গেম অফ ট্রেডিং। আমি সেটাই বলবো, মানে আই এগ্রি উইথ ইউ 100%। যে মানে অনেকে মনে করে কি যে লস করছি তো গেলাম। সো এটা যদি ডিসিপ্লিনের মধ্যে লসটা করি, তাহলে আমি আরো 10টা লস করলেও আমার কিছু যায় আসে না। তো আচ্ছা, আচ্ছা। একদম স্টার্টিং এর ক্ষেত্রে ফিউচারে হাত দেওয়ার আগে ওই যে বললাম পুরো কোর্স শেষ করেন, দেখেন আপনি আগে পেপার ট্রেড করেন, স্পট ট্রেড করেন, তারপর ফিউচারে হাত দিন। দেন ইউর অ্যাবসলিউটলি রাইট, ইউর অ্যাবসলিউটলি রাইট। কালকে একটা টোকেনে আমি ইনভেস্ট করছি। এই টোকেনটা আজকে 9% গেছে, মানে আমি কিন্তু বড় ইনভেস্ট করছিলাম, কিন্তু আমি মনে করছি যে এটা আরো উঠবে। হ্যাঁ, এখন সেটা আমার আবার বাইং প্রাইসে চলে আসছে। বুঝছেন? তো কথা হলো আমার কিন্তু প্রফিট হয়ে গেছিল $700 মতো। আমি সেটা নেই। এখন না নিয়ে এটা আমার এখন ভুল হয়েছে, এখন মনে হচ্ছে যে এটা ভুল হয়ে গেল। তো এটা আসলে উচিত হয়নি। আমার যদি ফার্স্ট থেকেই টার্গেটটা করতাম যে আমি কতখানি প্রফিট নিব, তাহলে এই জিনিসটা হইতো না। তো রিস্ক ম্যানেজমেন্ট করার সময় আমাদের সবসময় ভাই একটা আমি কথা যেটা আছে, করি, হ্যাঁ, কথাটা হলো আমি টেক কিন্তু প্রফিটস রিলিজিয়াসলি।
এক্স্যাক্টলি এই জিনিসটা আসলে আমার ক্ষেত্রে হয় কি, আমি আমি হচ্ছে আমার লসটা সবসময় ক্যালকুলেশন করি আগে আগে ক্যালকুলেট করে রাখি। প্রফিটটার ক্ষেত্রে আমি মনে করি যে কিছু কিছু টোকেন আছে না যে অনেক উপরে উঠে, তো আমি মনে করি যে এরকম যদি হয়ে যায়, একটা লেগে যায়, তাহলে মনে করেন যে 15, 16 বা $20,000 চলে আসবে এই ওই আশায় ওই মনে ওইটা করেন যে। ওইটাই আমরা করি, আমিও আগে করতাম, মানে মোচ তাওয়ানো যেটাকে বলে, মোচ ঘুরাইতাম আর চিন্তা করতাম গাছি কাঁঠাল গোফে তেল, যদি এটা এখানে যায় আমার কত ডলার আসবে, তো ওই আশায় বসে এই লোকটা থাকতাম। আমার এখনো এখনো আমি এটা এখনো কন্ট্রোল করতে পারি না ভাই। এই কারণে আমার দেখা যায় অনেক সময় আমি অনেক মানে বড় বড় মানে ভালো গেম থাকতেও আমি ইয়ে করে চলে আসি আবার ব্যাকে। তো এটা ঠিক না। আপনি আপনার যেটা উচিত হবে, আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলি, সেটা হচ্ছে যে আপনি আপনার যেরকম ভাবে লস ক্যালকুলেট করবেন, ঠিক সেরকম ভাবে আপনার প্রফিটটাও আগে ক্যালকুলেট করে নেবেন। এরপরে এটা বাড়লেও বাড়বে, আপনার কিছু যায় আসে না। আপনি নির্দিষ্ট প্রফিটে আপনি ক্লোজ করে দিবেন। এরকম এরকম অ্যাপ্রোচ নিলে আমার মতে এটা আরো বেটার। রাইট। অলরাইট আদিব ভাই, উই আর অ্যাপ্রোচিং 1 hour মার্ক, উই হ্যাভ টু ব্লাস্ট থ্রু। নেক্সট কোয়েশ্চেন যেটা কভার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সারদের ব্যাপারে লাভ হেট রিলেশনশিপটা থাকে। সেখানে আপনাদেরকে বলবো যে আপনারা, যেটা দেখছি, ইনফ্লুয়েন্সারদেরকে অনেক ফলো করে করে বাস খান, তারপর এইসব গ্রুপে আসেন আমাদের কাছে। তো এখানে আমি আপনাদেরকে বলবো, যখনই দেখবেন যে বলে দিচ্ছে যে এই 5টা কয়েন কিনেন 100x দিবে, এইটা হবে, বড় বড় ফান্ডসরা এই কয়েনটা কিনতেছে এই জন্য আমি এটা কিনবো, তারপরে বলবে যে এই যে অনেক কিছু আছে, আলটিমেটলি দেখা যাচ্ছে ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করে ইউ হ্যাভ মোর লস দেন উইনস। সো এটা থেকে অ্যাভয়েড করতে হলে সবসময় বারবার একটা কথা আসে যে ডু ইউর ওন রিসার্চ। আপনাদের রিস্ক ম্যানেজমেন্টের জন্য সবসময় আপনারা ফলো করবেন, নিজে জানবেন, শিখবেন, তারপর ডিসিশন নেবেন। আমি ফর এক্সাম্পল বলতে পারি এটা 10x করবে, বাট আপনি আপনার চার্ট খুলে আপনি যাতে নিউজ ঘেটে, টোকেন আনলক্স বলেন, মার্কেট ক্যাপ বলেন, যত যা বলেন, ইনফরমেশন ঘেটে ডিসাইড করতে পারেন নো ওয়ে দ্যাট ইজ পসিবল ইন রিয়েল ওয়ার্ল্ড ইন দিস সাইকেল, তখন আপনি বুঝবেন আচ্ছা ঠিক আছে, তারপর আমি 10% ঢালতে পারি তার কথায়, দেখি কি হয়। তো সামথিং লাইক দ্যাট কাইন্ড অফ রিলেশনশিপ ইউ ক্যান হ্যাভ উইথ ইউর ইনফ্লুয়েন্সার্স। বাট আমি অনেকজনকে দেখছি যে যেটাই দেয় সেটাই কিনে, তারপরে প্রফিট তো নেয় না, তারপরে যখন নিচে পড়ে যায় তখন তারা কান্নাকাটি শুরু করে। সো ইনফ্লুয়েন্সার্স আর অলওয়েজ দেয়ার টু শেয়ার দেয়ার এজেন্ডা। সবসময় এজেন্ডাটা খেয়াল করবেন কার আসলে কি এজেন্ডা। ইনফ্লুয়েন্সারদের টাকাটা হচ্ছে তারা যত ভিডিও পাম্প করবে তত বেশি টাকা আসবে, যত বেশি কয়েন শিল করবে তাদের একটা পার্সেন্টেজ পায়, অনেকেই পায়। তো এগুলোর থেকে দূরে থাকতে হবে। নিজের নিজের জন্য নিজে যদি করতে পারেন দ্যাট উড বি দ্য বেস্ট। অ্যান্ড আলটিমেটলি ইনফ্লুয়েন্সার ফলো করে আমি যেই পরিমাণ টাকা হারাইছি ইভেন লাস্ট সাইকেলে, আমি সবসময় প্ল্যান বিকে গালাগালি করি, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য পার্সন দ্যাট মেড মি লুজ আ লট অফ মানি। আমি ডাবল টপ দেখে বের হয়ে যাব, কিন্তু উনি বলছে 69 থেকে তার স্টক টু ফ্লো মডেল দেখে সে বলছে 100K কামিং বাই এন্ড অফ দ্য ইয়ার। আর বাই এন্ড অফ দ্য ইয়ার আমরা নভেম্বরের পরে কোথায় গেছি আমরা খুব ভালো করেই জানি। সো ইনফ্লুয়েন্সারদের প্রতি আমার একটা হেট্রেড শুরু থেকেই হয়ে গেছে। হ্যাঁ, তারপর থেকেই মানে শিখার প্রতি ইচ্ছাটা ছিল। তো আই এনকারেজ দ্যাট এগুলো আপনারা শিখেন। এইসব প্রশ্ন করবেন না এটা কি কততে যাবে, এটা কি এখন বাড়বে না কমবে, একটা টোকেন শেয়ার করেন তো, এগুলো প্রচুর দেখি। সো এইসব মেন্টালিটি থেকে আসলে বের হতে হবে। আপনি ফর এক্সাম্পল আরবিট্রাম আপনার কাছে খুব ভালো লাগে, আপনি আরবিট্রাম নিয়ে 2-3টা পয়েন্ট লিখে চার্ট দিলেন, সেটার যেটা আমি রেসপন্ড করব বা আমরা আপনাকে সাজেশন দিব সেটা বেটার হবে, ইনস্টেড অফ আপনি জাস্ট লিখলেন আরবিট্রাম এখন কি বাড়বে না কমবে। তো এইসবের কিন্তু অ্যান্সার দেখবেন পাবেন না। সো ইট অলওয়েজ ডিপেন্ডস, আপনাদের মাইন্ডসেট ডেভেলপ করবেন। অ্যান্ড ইনফ্লুয়েন্সার্স ক্যান গিভ ইউ হিন্টস, দ্যাটস ইট। হিন্ট নিবেন, বাট ফলো করে ধরা খেয়ে কান্নাকাটি করলে দোষটা কিন্তু আলটিমেটলি আপনারই হবে। আদিব ভাই কিছু অ্যাড করবেন? না, ঠিকই আছে, আপনি যা বলছেন আমি কমপ্লিটলি এগ্রি করি। আর ইনফ্লুয়েন্সার দিয়ে আসলে খুব বেশি কিছু হয় না। আপনি যদি দেখেন যে এই যে কপি ট্রেডিং নামে একটা জিনিস চালু হইলো খুব বেশি, যে ইদানিং আমি দেখছি যে ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখছি যে কপি ট্রেডিং বলতে যে যে ওই যে অ্যানসেম আছে, তারপর আরো এরকম বেশ কিছু আছে যারা হচ্ছে যে শিট কয়েন গুলোই আর কি, মিম কয়েন যেগুলো নতুন বের হয় সেগুলি হচ্ছে আপনার শিল করে আর কি, সেগুলি আর কি বলে কেনার জন্য। তো এদের ওয়ালেট, তারপর যে অ্যান্ড্রু টেইট, এদের ওয়ালেট করে কি, এদের ওয়ালেট আপনি কপি কপি করে রাখতে পারবেন আপনার ব্যানানা গান যেটা আছে। বাইন্যান্সে ইনক্লুড করছে তো ব্যানানা ব্যানানা। প্রজেক্টটাকে, কিন্তু ব্যানানার যে অ্যাকচুয়াল যেটা টেলিগ্রামে যে বটটা আছে, এই বট দিয়ে আপনি কপি ট্রেড করতে পারবেন। মানে এই ধরনের ইনফ্লুয়েন্সাররা যখনই কোনো টোকেন কিনবে,
সাথে সাথে আপনি সেই টোকেনটা কিনে ফেলতে পারবেন। তো আজ পর্যন্ত কোনো কেউ এই কপি ট্রেড করে খুব একটা গেইন করতে পারেনি। এন্ড অফ দ্য রেজাল্ট হলো যে কারণ কি ম্যাক্সিমাম ক্ষেত্রেই হইলো যে ইনফ্লুয়েন্সাররা যেই টোকেন গুলো পায় সেগুলো হচ্ছে ফ্রি পায়। ইয়েস। যেহেতু ফ্রি পায়, হ্যাঁ, ওদের তো আর কিনতে হয় না। কিন্তু মানুষজন মানে ডেভেলপার যারা কয়েন ডেভেলপার এরা জানে যে আমি যখন এই টোকেনটা এই অমুককে দিব, অ্যান্ড্রু ট্রেডকে দিব, সাথে এক সাথে লাখ 100 মানুষ জন মানুষ কিনবে। আরো কিনবে। হ্যাঁ, হ্যাঁ, এই এই লোভে ওরা দিয়ে দেয় এবং মানুষজন কিনে, কিন্তু তখন ওরা হয় কি ওরা ডেভেলপাররা সেল দেয় উপর থেকে। এটাই আমি তো যদি তাকে ইউটিউবে যাই না মাঝে করে করে মধ্যে ফেলে। এটাই দেখি যে স্ট্র্যাটেজি বলতে এখন স্ট্র্যাটেজি কিন্তু আগে যেরকম চার্ট প্যাটার্নস দেখাইতো, এসএমসি দেখাইতো, আইসিডি দেখাইতো, এখন কিন্তু ওটা শেষ। এখন এই বছরের নতুন ট্রেন্ড দেখি কি কিভাবে কার ওয়ালেট ফলো করে কপি ট্রেড করে করে কিভাবে 20x করছি আমি ভাই। হ্যাঁ, আই হ্যাঁ, হ্যাভ সিন 2-3 ভিডিওস, আমি ঢুকছি দেখছি, আই এম লাইক নোপ, দিস ইজ অল লাইস। ঘুরায় ফিরায় ওয়ালেটে গেলে দেখা যাচ্ছে যে যেটা বললেন সেলিব্রিটিদের ওয়ালেটে দেয়, যাদেরকে দিলে অনেক মানুষ ফ্লক বলে আর কি হার্ড হিসেবে চলে আসবে, অ্যাট দ্যাট টাইম দে এক্সিট, মানে আমাদেরকে এক্সিট লিকুইডিটি হিসেবে ইউজ করে। বুঝছি। তো এগুলো করে আসলে লাভ হয় না। আমি দেখছি যে এগুলোই মানে বেশিরভাগ কপি ট্রেডিং হলো ভুয়া জিনিস। আর আপনি আমাকে বলেন বাংলাদেশি ইনফ্লুয়েন্সারদের মধ্যে আপনি কাকে পছন্দ করেন? বাংলাদেশি আপনার নিজেকে ইনফ্লুয়েন্সারদের ছাড়া। মধ্যে অপছন্দ করি কাকে বলতে পারবো, পছন্দ পছন্দ কাকে করি এইটা আসলে খুব কঠিন। আমি একটা ছেলেকে দেখছিলাম, আমি ফ্র্যাঙ্কলি বলি, কি বলবো, আলটিমেটলি ঘুরায় ফিরায় মিম কয়েন্সের উপরে, গেমিং কয়েন্সের উপরে ফোকাস করতো। সো এগুলা যে ভিউজ বেশি পায়, সোজা কথা আলটিমেটলি ইনফ্লুয়েন্সার হয়ে যায়। ওয়েন এভার ইউ টক অ্যাবাউট সামথিং দ্যাট ইজ নিউ, এটা কিনলে 10 গুণ করতে পারবেন, এটা করলে এটা করতে পারবেন, এগুলাতে ভিউজ বেশি আসে। Because মানুষের শিখার থেকে ইন্টারেস্ট হচ্ছে কিভাবে আপনি আমারে বলবেন এখানে 100 টাকা ঢালতে, কালকে জানি 1000 হয়, এটাতে ওদের ইন্টারেস্ট থাকে বেশি। ওটাই লাস্ট মানে গ্রিড। গ্রিড, ইয়েস। শিখার দরকার নেই, জাস্ট গ্রিডটা বলে দেন হলো আমি যে এটা আপনার কিনবো। গ্রিডটা হইতেছে ক্রিপ্টোতে সবচেয়ে বেশি আমি দেখছি মানুষের গ্রিড এত বেশি। মানুষ ইয়েস, আসলে শেখার কিছু চেষ্টা করে না, শুধু চিন্তা করে যে কেমনে 1000x 100x এক রাইতে বড় লোক হওয়ার চিন্তা করে সব। ইয়েস, ইয়েস। এর থেকে বলবো যে ডাকাতি করা ভালো। রাস্তায় ডাকাতি তো শুনতেছি, ডাকাতদের সাথে নেমা যান, মাইরও খাইবেন কিছু, বাট ওটার চান্সেস বেশি অফ উইনিং দেন দিস ডুইং দিস স্টাফ। দিস ওয়াজ ওয়ান অফ দ্য বার্নিং কোয়েশ্চেন্স যে আসলে ওদের আপনি এজেন্ডা কি থাকে। আমার আরেকটা কোয়েশ্চেন আছে, আপনি কি নিজেকে ইনফ্লুয়েন্সার মনে করেন নাকি টিচার মনে করেন? দ্যাট ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। এখন যখন প্রথমে নামছিলাম, when I started the channel, my goal was get 10,000 subscribers and retire. তো এইটা টার্গেটটা ছিল আমার ওয়াইফের সাথে, এটা বেট হিসেবে ছিল। তো যেহেতু বউ পচাইতো, আমার ইচ্ছা হয়েছে যে আমি এখান থেকে অ্যাটলিস্ট 10 জন বা 15 জন ভালো ট্রেডার বানাবো। বাই দ্য টাইম আই রিচ 10,000 সাবস্ক্রাইবার্স, আমি 10 থেকে 20 জন ভালো ট্রেডার বানাবো যারা কনস্ট্যান্টলি ভালো ট্রেড করে। এইটাই থাকবে, দিস ইজ মাই কন্ট্রিবিউশন, অ্যান্ড দেন গেট আউট। ইফ আই ওয়াজ মাই ইনফ্লুয়েন্সার, এটা আমি অ্যাচিভ হয়ে গেছে? হ্যাঁ, না অ্যাচিভ এখনো এটা তো হয় অ্যাচিভ নাই। হয়ে গেছে আই গেস। অ্যাচিভ হয় নাই, আমার 2টা অ্যালাইনমেন্ট আছে, টার্গেট ওয়াজ 10 মিলিয়ন, অ্যাচিভ হয় নাই। আমি আশা করছিলাম 220 যদি যায় সোলানা আমি শেষ, আমার আর কিচ্ছু করা লাগবে না এই ইন্ডাস্ট্রিতে, যদি কখনো 220 যায়। অন্য অন্য অনেক অ্যাসেটস আছে, বাট আমি সোলানা থেকে এক্সিট নিব ফুললি ইফ ইট রিচেস 220 অ্যান্ড আম ডান। সোলানা আপনাকে লসও করাইছিল আগে সোলানার এক ফিউচার সময়, থেকে প্রচুর কিন্তু লস একটু করছি, বাট আমি যেই পরিমাণ 10-এ না 11-তে কিনছি, আমার আচ্ছা এই জন্য আচ্ছা আর জীবনে কান্না স্পটে হবে না। স্পটে না। স্পটে, হ্যাঁ। আমি তো পোস্টও করছি, আমার right, প্রচুর পোস্ট আছে, আমি বলছি যে সবাই বলতেছে সোলানা মরে যাবে, বাট আমি সোলানা 10-এর নিচে কিনতেছি, 10-এ কিনতেছি। ঠিক তার পরের দিন না 2 দিন পরেই আসছে গুগল হ্যাজ বট 10 মিলিয়ন সোলানা না 100 মিলিয়ন সোলানা, এটা নিয়ে ভিডিও বানাই দিছি আমি। বাট তখনও কিন্তু সবার সাহস হয়নি কিনার, আবার কেউ কেউ কিনে 20-এ বিক্রি করে দিছে। সো এট দ্য এন্ড অফ আমি দ্য ডে, কিন্তু আমি 72 তে বিক্রি করছি। 72-তে, ও না আমিও বিক্রি করছি। আই হ্যাভ বিন সেলিং, মানে আমি $2 লাখ আস্তে আস্তে $2 লাখ বের করে ফেলছি, যাতে করে আমার ইনভেস্টমেন্ট টাকাটা বের হয়ে আসে। তারপরও প্রচুর ধরা আছে, কথা বুঝছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা স্ক্রিনশটও আমি দিছিলাম যে আমার মানে সোলানা জাস্ট মেড মি আ মিলিয়নিয়ার, একটা পোস্ট দিছিলাম ফেসবুকে যখন পাম্পটা দেয়। যাই হোক, সো আসলে ইনক্রেডিবল ইনক্রেডিবল পাম্প। ইনক্রেডিবল পাম্প। বাট at the end of the day, I do not consider myself as an influencer.
আই লাভ দিস ইন্ডাস্ট্রি, সারাদিন বসে থাকি। তো দেখা যায় একটা কমিউনিটিকে হেল্প করতেছি, অ্যান্ড এই বাংলাদেশি কমিউনিটিতে ঢুকে যে পরিমাণ গালিগালাজ খাইছি সেটা কিন্তু অন্য কোনো কমিউনিটিতে পাই নাই। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই অ্যাম টায়ার্ড, I do want to exit. This is my last cycle. I believe that it will happen. If it plays out the way I hope it does, I will be leaving this. আমার এটাতে কন্টিনিউ করার এমন ইচ্ছা নাই, বিকজ ইটস, বললাম তো আমার শরীরের অবস্থা 12টা, আমার চুলের অবস্থা 12টা। আই ওয়ান্ট টু গেট আউট, আই ওয়ান্ট টু গেট আউট। বুড়া বানায় দিচ্ছে। সাইকেলের কথা যখন বললেনই, তাহলে আমাদেরকে এখন একটু বলেন যে বুল সাইকেল কতদিন লাস্ট করবে। আপনি আগায় যাচ্ছেন, তো আপনি যেহেতু আগায় যাচ্ছেন আদিব ভাই, আপনি লাভ দিয়ে চলে গেছেন হাউ লং উইল ইট লাস্ট। তার আগে আরো কয়েকটা কোয়েশ্চেন আছে, চলেন একটু শেষ করে তারপর আগাই, অনেকক্ষণ কথা বলে ফেলছি। না, আগের টপিকে কিছু বলতে চান তাহলে সেটা বলে ফেলেন। অলরাইট, চলেন এখানে প্রশ্ন আবার আপনার কাছে ব্যাক করি। হোয়াট মেক্স আস ইনভেস্ট ইন ওয়ান ক্রিপ্টো টোকেন ফর লং টার্ম? মানে কি দেখে, কি চিন্তা করে আমরা একটা ক্রিপ্টো টোকেনের লং টার্ম ইনভেস্টমেন্ট করি? আমরা কিন্তু অলরেডি অনেকবার আলাপও করছি, বাট ইউ ক্যান টেক দিস ওয়ান। আমি যেটা আহ, মানে আমি মনে করি যে একটা প্রজেক্ট বা একটা টোকেন হাইপ ছাড়া শুধুমাত্র ওর টেক দিয়ে যেন সে উপরে উঠতে পারে, এই কারণে যে জিনিসগুলো দেখা দরকার আমি মনে করি সেটা হচ্ছে যে আপনার ফার্স্টে হচ্ছে যে এটা কি ব্লক চেইন ট্রাইলেমা, সেটা কি এটা আহ, মানে এটা কি অতিক্রম করছে কিনা, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন, সিকিউরিটি অ্যান্ড স্কেলেবিলিটি, এই তিনটা জিনিস কি এ অতিক্রম করতে পারছে কিনা। যদি পেরে থাকে, এরপরে দেখতে হবে যে এটার গভর্নেন্স কিনা, অর্থাৎ এটা কি মানে মানে এটা কি মানুষ দিয়ে চলতেছে নাকি আবার সেন্ট্রালাইজ কেউ আছে। হুম, মানে ব্যাকগ্রাউন্ডে কেউ আছে। এটা গভর্নেন্স বলতে যে আমার কাছে টোকেন আছে, আমি ভোট দিয়ে কোনো একটা জিনিস, মানে কোনো একটা মানে ইস্যু আমি প্রপোজ করতে পারি, এবং তখন সবাই ভোট দিয়ে সেটাকে হয়তো অ্যাপ্রুভ করতে পারে। এই গভর্নেন্সটা খুব জরুরি। আর সেকেন্ড কথা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কোনো বার্নিং ক্যাপাবিলিটি আছে কিনা, বা এটা রেভিনিউ এবং ফি জেনারেট করে কিনা। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আসলে ও মানে ও কি শুধুমাত্র এমনি একটা কয়েন যার কোনো 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 কিছুই নাই, নাকি ওর ওর হচ্ছে যে একটা মানে অ্যাবিলিটি আছে, যেটা হচ্ছে আপনার ধরেন যে ও দিনে দিনে কমতেছে, অথবা ধরেন যে ওর একটা রেভিনিউ জেনারেশনের একটা সাইড মানে সেক্টর আছে, তারপরে ধরেন যে ওর একটা ফ্রি জেনারেটর সেক্টর আছে। তো এই জিনিসগুলো যদি থাকে তখন সেটাতে আমার একটু ইন্টারেস্ট গ্রো করে। কমতেছে কিনা আর বলতে কি বোঝাচ্ছেন? সোলানাতে ডিফ্লেশনারি কিনা? হ্যাঁ, ডিফ্লেশনারি হলে ভালো আর কি। আচ্ছা, ডিফ্লেশনারি তো প্রথম দিকে কোনো টোকেন থাকে না, বেশিরভাগ টোকেন ইনফ্লেশনারি থাকে আনলক করতে ম্যাক্সিমাম থাকে, ক্ষেত্রেই। হ্যাঁ, রাইট। আনলক হইতে থাকে। এই যে সোলানা, এই যে অ্যাভাক্স, এত পুরাতন প্রজেক্ট, এখনো এখনো এদের সার্কুলেশন শেষ হয়নি। অ্যাভাক্স এর কি অবস্থা, মানে এই 500 মিলিয়ন মনে হয় এখন আনলক হবে কদিনের মধ্যে, আগামী 3-4 দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে। তো অথচ এত ভালো একটা প্রজেক্ট কিন্তু উঠতে পারতেছে না, কারণ হচ্ছে যে আনলক, এবং এই যে প্রথম দিকে যারা ভিসি ক্যাপিটাল, যারা যারা $1 কিনে রাখছে অ্যাভাক্স, এরা সব সেল দিচ্ছে, এবং এই কারণে উঠতে পারতেছে না। তো তারপর দেখলাম এভ্যাক্সের একজন পোস্ট করছে যে বাঙালি ইনফ্লুয়েন্সারদের মধ্যে বলছে ওয়েক হুম, মি আপ যখন এভ্যাক্স 80-তে উঠবে। তো তাকে কি আজ জীবনে ঘুম থেকে ভাঙাবো কিনা চিন্তা করতেছি। না, আমার ধারণা এভাক্স উঠবে। হ্যাঁ, ভালো প্রজেক্ট, উঠবে অবশ্যই। আমার ধারণা এটা এটা যাবে এক সময় না এক সময়। তো কিন্তু এই যে এখন যারা এখন তো 50-এ বেশ কিনছে বড় তাদেরকে বড় কি বলবেন? ওয়েট করতে হবে, আর কিছু করার নেই। যদি ওয়েট করার মতন তাদের ক্ষমতা থাকে তাহলে অবশ্যই ওয়েট করতে হবে। কারণ হচ্ছে যে এটার বড় বড় আনলক গুলো শেষ হয়ে গেলে আর হয়তো বা আমি জানি না, 6 মাস বা 1 বছর হতে পারে। এডিট টোকেন আনলক্স ডিটেলস দেখলে মনে করতে পারবো। তাহলে কি আমি এখন ডিসিএ করব? এই যে নেক্সট 3 days পরে 9.5 মিলিয়ন, মানে বুঝছেন, $192 মিলিয়ন টোকেন আনলক হতে যাচ্ছে। হ্যাঁ, 1 পয়েন্ট? এটা কি $192 মিলিয়ন? আচ্ছা। না মানে অলমোস্ট, টোটাল হচ্ছে 9.5 মিলিয়ন অ্যাভাক্স আনলক হবে উইদিন নেক্সট 3 days। 9 মিলিয়ন অ্যাভাক্স টোকেন, So বুঝছেন। I can guess 9 it's মিলিয়ন coming to 15. I should invest around there, 15 এর দিকে। এটা যে শেষ তা না তো, আরো আছে, মানে আনলক আরো আছে, আরো কিছু আনলক আছে।
তো এই আনলক গুলি এখনো মনে করেন যে 40% আনলক হওয়া বাকি আছে। তো এই আনলকের প্রেশার গুলি না কমলে আসলে দেখা যাবে যে উঠা একটু কষ্ট হয়ে যাবে আর কি। কিন্তু যেহেতু এখন বড় বড় আনলক হচ্ছে, আস্তে আস্তে এটা একসময় সেলিং দেখা যাবে প্রেশার যে কমে মানে আসবে। সেলিং সেলিং প্রেশারটা কমে আসবে, তখন আবার এটা উঠবে, দ্রুত উঠবে। এটা সোলানার মতনই হবে। আর সেকেন্ড যে যে প্রজেক্টটা আমার কাছে লং টার্মের জন্য ভালো লাগে, সেটা হচ্ছে যে আমি বলছি, অনেকবারই বলছি মানে ইজিএলডি, ইজিএলডি, হ্যাঁ। ব্লকচেনের সবচেয়ে মোস্ট ক্যাপাবল প্রজেক্ট। এটার কেন জানি কোনো অ্যাডাপশন নাই, এটার এটার কমিউনিটি খুবই মানে স্লো, অথচ অ্যাজ এ প্রজেক্ট এইটার টেকনোলজির কাছে অন্য কোনো এখন পর্যন্ত ক্রিপ্টো জগতে আর কোনো বেটার কোনো প্রজেক্ট আসে নাই আর কি, বেটার কোনো মানে টেক আসে নাই, আই এটা থিঙ্ক আজ দিস ইজ এ পর্যন্ত গুড কেউ করতে অ্যাকুমুলেশন পারেনি। জোন। এই $26 ইজ এ গুড অ্যাকুমুলেশন জোন। 26 আমার টু কাছে মনে 20। হয় যে 20-এ আইলে আরো খুশি হতাম আর কি। এই যে 20-এ না, মার্ক 20-এ করা, গেছে আমি আমি, মনে হয় এই যে মার্ক করে রাখছি 20-এ, আমারও মনে হচ্ছে 20-এ 20-এ না, হচ্ছে ভালো। 20-21-এ আসলে আমি কিনবো। আমার আমার অলরেডি কেনা আছে, আমার আচ্ছা, 25-এ কেনা আছে, এবং আমার একটা মানে ভালো অ্যামাউন্টের চাঙ্ক অফ কেনা আছে পোর্টফোলিও ইয়ে। এটার মধ্যে। কিন্তু এটার সমস্যা হচ্ছে একটাই, এটার ওই ইয়ে নাই, আপনার অ্যাডাপশন নাই, মানে ওই যে মার্কেট জিনিসটাকে বুঝতে পারতেছে না যে এই টেকটা যে কি। এটার ভ্যালু এই যে দিতেছে না এই মনে এখনো। করেন যে এখনো ভ্যালু দিচ্ছে না, এই যে 10,000 পার সেকেন্ড এর ট্রানজেকশন স্পিড আছে। হ্যাঁ, বুঝছি। আপনার সবকিছু, আপনার যে ডিসেন্ট্রালাইজেশনের মধ্যে হাইয়েস্ট সবচেয়ে বেশি মানে ইয়ে আছে এর। এরপরে আপনি মানে এটা নিয়ে ডিটেলস একটু যদি পড়াশোনা করেন, তখন বুঝবেন যে এর ধারের কাছে আর অন্য সেকেন্ড কোনো প্রজেক্ট নাই। কিন্তু এটার হচ্ছে যে যে মানুষের যে হাইপ, অ্যাডাপশন, এগুলো কোনো কিছুই আমি দেখি না, যার ফলে এই প্রজেক্টটা মানে দিন দিন নিচেই নামতেছে। কিন্তু এটা আচ্ছা, আলটিমেটলি একসময় না একসময়, আমার ধারণা, যদি মানুষ বুঝতে পারে বা কিছু একটা হয়, হাইপ ক্রিয়েট করতে সময় লাগে না, কিন্তু এটা কিন্তু একদম দ্যাট ইজ ট্রু। মানে হাইপ ক্রিয়েট করতে সময় লাগে না, একদিনে ভেঙে বাইরে যায়। ব্রেকআউট যেগুলো মানে বলি। এটা 1 বিলিয়নের নিচে মনে হয় মার্কেট ক্যাপ, 500 মিলিয়ন না কত যেন, অথচ আচ্ছা, এটা 50 বিলিয়ন হওয়ার চান্স আছে, আচ্ছা, অ্যাবিলিটি তাহলে আছে। এইটাতেও কিছু ইনভেস্টমেন্ট ঢুকাই দিব, এটা তো আমার ছিল না, এটাতেও ঢুকাবো। আমি ট্রেড করছিলাম, আমার মনে আছে যখন কল দিছিলেন এটা নিয়ে, আমার সাথে একবার কল হয়েছিল আমার মনে আছে। বাট আই ডোন্ট হোল্ড এনি অফ ইট। বাট এটা এখন হোল্ড করবো তাহলে। ওকে, আদিব ভাই, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছিলাম। ইলেকশন হোয়াট হ্যাপেনিং? নভেম্বর ইলেকশন আসতেছে, কানাডাতেও আসতেছে, ইউএসএও আসতেছে। কি মনে হয়? এখন ইলেকশনটা জিনিসটা এমন ভাবে আসতেছে যে ট্রাম্প হইলেই জিনিসটা আমাদের মানে ক্রিপ্টো মার্কেটটা হলো হলো যে মানে ট্রাম্পের উপর সম্পূর্ণভাবে ইয়ে ইনভেস্ট করে ফেলছে, বুঝছেন না? ইয়েপ। প্রচুর দেখেন আপনি যে যতগুলো এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জের মালিকগুলি কি করছে, সব ট্রাম্পকে মানে এন্ডোর্সমেন্ট। হ্যাঁ ভালো মানে এন্ডোর্সমেন্ট দিয়ে দিছে ভালোই। $7 মিলিয়ন সে শুধুমাত্র ইয়ে থেকেই পাইছে, এই অল্প একটা এক্সচেঞ্জ থেকেই পাইছে $7 মিলিয়ন। তো কম না কি, সবাই ওর উপর ইনভেস্ট করতেছে, এবং এর কারণ হচ্ছে যে মানুষের একটা ধারণা যে ট্রাম্প হলো যে ক্রিপ্টোকে একটু ভালো চোখে দেখবে আর কি। এমন না যে আমি আমি মনে করি ট্রাম্প ক্রিপ্টো নিয়ে কিছুই বুঝে না, ওর এইটা ইয়েস, নিয়ে খুব বেশি ধারণা নাই। ওকে যা ইয়েস। কিছু বলতে বলা হয় যে 2-3টা ওয়ার্ড, ওই 2-3টা সে বইলা দেখছে যে এগুলা বললে কাজ হয়। হ্যাঁ, টাকা আসে। বাস ওই 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 কথাগুলি সে বলে ঘুরে ফিরে। সে কিন্তু একবারও বলে নাই যে আমি বিটকয়েন কিনবো, দেখছেন? এই কথাটা কিন্তু সে একবারও বলে না, সে খালি বলছে না, কি তার বিটকয়েন যে আছে আমি কিন্তু। বেচবো না। ট্রাম্পের বিটকয়েন না না, আছে, ইথেরিয়ামও আছে। ওই যে ইউএস ক্যান্ডিডেটদের মধ্যে একজন আছে, সে ডিরেক্টলি বলছে যে আমি যদি কখনো প্রেসিডেন্ট হই, তাহলে আমি হচ্ছে যে মানে আমেরিকা হচ্ছে যে বিটকয়েনের বিগেস্ট হোল্ডার হবে, এরকম একটা কথা সে বলছে। কিন্তু ট্রাম্প কখনো এই ধরনের কথা বলে নাই যে সে বিটকয়েন কিনবে আমেরিকার প্রেসিডেন্ট হলে। বিটকয়েনকে সে বলছে যে বিটকয়েন যেগুলো আছে সে সেগুলো বেচবে না, না, এই না, কথাটা সে সে বলছে। আদিব ভাই, সে কিন্তু বলছে যে আমি দুইটা জিনিস বলছে। এক বলছে হচ্ছে আমি ডলারের সাথে বিটকয়েন রিজার্ভ অ্যাড করব আমাদের কারেন্সি রিজার্ভের ভিতরে। বিটকয়েন উইল বি হোল্ডিং অ্যাজ আ রিজার্ভ বিসাইডস দ্য ইউএস ডলার। অলসো আপনি দেখবেন ওয়েল অ্যালার্টেও গেছিল, আমি কান্ট্রির ডেট সেটেল করব বিটকয়েন দিয়ে, ডলারের ডেফিসিট কমাবো। তো ওইটা তো সবাই হাসাহাসি করছে যে এটা কিভাবে করবে। বাট সে বলছে এই দুইটা কথা। তাই না? হ্যাঁ, আমি ওর যে লাস্ট বিটকয়েন যে কনফারেন্স। ইয়েতে কনফারেন্সে যে ইয়ে দিল, সেটা আমি শুনছি পুরোটা, সেখানে কিন্তু সেগুলো খুবই বলে নাই। সে বেসিক বলছে যে কথাবার্তা বলছে। গ্যারি গেন্সলার সে ফায়ার করবে, খুব তারপরে মজা পেয়েছিলাম। বিটকয়েন সেল করবে না,
এই ধরনের কথাগুলি সে বলছে আর কি, হ্যাঁ কিনবে এই কথা বলে নাই। তো যাই হোক, মেইনলি আমাদের ক্রিপ্টোর পুরো ওয়ার্ল্ড হচ্ছে যে মানে আশা করে আছে যে যদি ট্রাম্প হয় তাহলে ক্রিপ্টোকে একটু ভালো চোখে দেখবে এবং রেগুলেশন একটু সফট হবে, এক্ষেত্রে ক্রিপ্টোর একটা পাম্প হবে এবং এবং মানে আমরা নিজেও আশা মানে আমাদের মানে কি বলবো, আমাদের এক্সপেকটেশন বা আমাদের এখন ইচ্ছা হয়ে গেছে যে ট্রাম্পই আসুক। ট্রাম্প মোটামুটি হ্যাঁ, ইফ ইউর ট্রাম্প আ আসলে ক্রিপ্টো কিছু লাভার ইউ সম্ভব ওয়ান্ট ট্রাম্প। আমি 2 বছর থেকে এক্স্যাক্টলি। এবং বেচারাকে প্রমোট আজকে করতেছিলাম। আজকে যে নতুন কোন একটা অ্যাডভাইজার নিয়োগ করছে ওর পাশে, কি কি যেন ওটাকে বললো, চেয়ারপারসন নাকি সেকেন্ড চেয়ারম্যান নাকি যেন নিয়োগ করছে, সে হচ্ছে যে ওয়ান অফ দ্য বিগেস্ট হচ্ছে যে আপনার ইউএসডিটির একটা ইয়ে আর কি, স্টেক হোল্ডার, ইউএসডিটি টিথারের। এবারে বুঝছি। হ্যাঁ, তো এই কারণে এটা হওয়ার সঙ্গে সঙ্গে, এই নিউজটা বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট দাম করে পাম্প দেওয়া শুরু করলো আজকে। হুম, এই নিউজটার সাথে এটা লিঙ্ক করি নাই, বাট ইয়াস আই স দ্য পাম্প। আই হ্যাভ আ ফিউ লংস ওই যে ওপেন। সঙ্গে সঙ্গে যে একদম 57 থেকে দাম করে যে 59 59-এ চলে এখনো আসলো। যাচ্ছে যেটা, হ্যাঁ, এই যে যাচ্ছে যেটা, সেটা ওই নিউজের সঙ্গে সঙ্গে একদম একদম আচ্ছা, সেম টাইম। দ্যাট ইজ গুড। টেদার আলটিমেটলি, টেদারকে নিয়ে আমরা অনেক কথাই বলছিলাম, বাট টেদার ইজ গোয়িং নো ওয়ার বিকজ টেদার এখন যেই হরে রিজার্ভ বিটকয়েন করে ফেলছে, তো ওরা যদি যাইতে হয় তাহলে বিটকয়েনের ভালো মারা খাইতে হবে। ওদের তো অ্যাড্রেস শো করে না, আমি ওদের ওদের প্রত্যেকবার রিপোর্ট পড়ি, আমি অ্যাড্রেসটা বাই করার চেষ্টা করি, কিন্তু ওদের ওদের কোনো অ্যাড্রেস পাই না, যে কোন অ্যাড্রেস ওরা বিটকয়েন হোল্ড করে রাখছে এটা বলে না। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে ওরা 3 বিলিয়ন, 3.5 বিলিয়ন, লাস্ট রিপোর্টে 3.5 বিলিয়ন হচ্ছে ওর কাছে ফিজিক্যাল গোল্ড আছে, বুঝছেন? হুম, ব্যাকআপ হিসাবে দেখাইছে কি ওদের কাছে ফিজিক্যাল গোল্ড বার আছে। তো এটা কি ছবি দেয় ভেরিফাইড? একটা, না কোনো ভেরিফাইড নেই তো। এটা তো এটা হাস্যকর। এটা নিয়ে আমি একটা পোস্টও দিয়েছিলাম টুইটারে অবশ্য। যাই হোক, মানে মানে ফিজিক্যাল গোল্ড আছে, এটা উনি ব্যাকআপ হিসাবে ধরে রেখে দিছে আর কি। মানে এটা হচ্ছে ওর এক্সট্রা ব্যাকআপ। ও বুঝছি। ওরা মেইনলি, ওদের মেইন ইনকাম কি জানেন? ইথারের মেইন ইনকাম হচ্ছে যে মানে যা যা ডলার মার্কেটে আছে এটার এগেনস্টে নাকি ওদের সব হচ্ছে আমেরিকার বন্ড কেনা। বন্ড তো হিউজ পাম্প দিছে এবং বন্ড গুলাতে ওরা মানে হিউজ ডলার আর কি ইয়ে পাচ্ছে আর কি, 4% না 5% করে গত কয়েক রাইট, রাইট, এখন বছর অনেক ধরে ইয়েল্ড পাচ্ছে। অনেক হাই বন্ডে। অনেক হাই না? হ্যাঁ, তো ওই বন্ডের কারণে ওদের প্রতি প্রতি মানে কোয়ার্টারে কোয়ার্টারলি প্রফিট। প্রায় মাল্টিপল বিলিয়ন ডলার আর কি, 5 বিলিয়ন, থ্রি কিন্তু বিলিয়ন ওরা তো ফোর বিলিয়ন রিপোর্ট ওরা খালি করতেছে বন্ড। দে আর বাইং বিটকয়েন, হ্যাঁ, বিটকয়েন বাই করতেছে, ওই যে প্রফিট থেকে বাই করতেছে। এই কিন্তু যে আপনি প্রফিট আবার গুলো বললেন হচ্ছে, যে এটা অ্যাড্রেস নাই, মানে কোনো ভেরিফিকেশন নাই। ভেরিফিকেশন অ্যাড্রেস দেয় নাই ওরা, ওদের রিপোর্টে দেয় নাই। এখন আমি আমি সার্চ করে খুঁজে পাই নাই, কিন্তু হয়তো হয়তো অন্য কারোর কাছে থাকতেও পারে বা আরখাম ইন্টেলিজেন্সের কাছে থাকতে পারে, আমি জানি না। কিন্তু আমি আচ্ছা, ওদের রিপোর্টে, আমার কথা হলো যে তুই রিপোর্টে যখন বলবি যে আমার ব্যাক বাই, আমার কিছুটা ইয়ে আছে আমার কাছে, মানে এতগুলো বিটকয়েন আছে, তো মানে 5 বিলিয়ন বা 10 বিলিয়ন বা 30 কত বিলিয়নের বিটকয়েন আছে, সেটার একটা ব্যাকআপ দেখাবো না অ্যাড্রেসটা, তাহলে মানুষের একটা ট্রাস্ট আরো বাড়বে না তোমাদের প্রতি? তো অবশ্যই। সেটা ওরা আমার মনে রিপোর্টে আছে দেয় না। আপনি সেম জিনিস দেখাইছিলেন এফডি ইউএসডি নিয়ে, মনে আছে যে প্রথম 3 মাস হ্যাঁ পর্যন্ত হ্যাঁ তারা সাবমিট করছে, তারপর থেকে নাই। হ্যাঁ হ্যাঁ। আর তখনই তারপর থেকে কিন্তু রিপোর্ট দেয় না। উড়াল দিল, সিরিয়াস উড়াল দিছে 25 থেকে, আমার মনে আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তখন ফুল খুব বেশি ম্যানিপুলেশন কেম ইয়া থ্রু করে। এফডি ইউএসডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউএসডি গুলাই সব ইয়ে করছে। পরে রিপোর্ট দিছে অবশ্য, পরে রিপোর্ট দিছে, আমি আবার এই রিপোর্ট গুলো সব দেখি প্রত্যেকটা, মানে বাট মানে কতদিন পরে স্পেশালি দিছে? কয়েকটা ইয়ে দেখি। কতদিন পরে দিছে? কয় মাস পরে দিছে? অনেক 1 2 3 মাস পরে দিছে মনে হয়। Yep. আচ্ছা, ওইটাই। ইলেকশন ব্যাপারে যেটা আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে রেড কার্ডস কামিং ইন সেপ্টেম্বর। রেড কার্ডের সাথে ইট ডিপেন্ডস ইফ সামথিং ব্রেকস অর নট, সেটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও দিছি, আবারও দিব। আলটিমেটলি আমাদের মার্কেট শুড পাম্প। উই থিঙ্ক দেয়ার আর 2 more legs left for বিটকয়েন, সেটা নিয়ে সামনে আলাপ করব। বাট ইলেকশন ইজ অলসো knocking at the doorsteps. It will depend on September what চাচা অর্থাৎ জেরোম পাওয়েল ডাজ ইন সেপ্টেম্বর এফওএমসি। সে রেড কার্ড তো করতেই হবে, তার মিনিমাম 50 বেসিস পয়েন্টস করা উচিত। তো সে কি করে তার উপরে ডিসিশন নিতে পারবো, ওয়েদার হি ইজ ফাইন্ডিং। এখন আমরা চলে আসছি দিস টাইম ইজ নট ডিফারেন্ট, দিস টাইম ইজ নট ডিফারেন্ট করতে করতে, ওয়েদার উই ফাইন্ড আ সফট ল্যান্ডিং, উই ফাইন্ড আ নো ল্যান্ডিং, or we find a hard landing. So we are almost at the last quarter that will decide whether we get the recession or not.
খুবই কাছাকাছি চলে আসছি। অল দ্য ইন্ডিকেটরস আর ফ্ল্যাশিং, এটা দেখতে পাবো। সো বেসড অন দ্য টু লেগস, এখন যদি আদিব আপনাকে জিজ্ঞেস করি ওয়েন ইজ দ্য বুল রান, আপনি কি বলবেন? এখন আমি মানে কি বলবো, এটার এগেনস্টেও অনেক কিছু বলা যায়, এটার পরেও অনেক কিছু বলা যায়। এখন আপনি যদি প্রিভিয়াস সব কয়টা বুল রান যদি আপনি ফলো করে থাকেন, তাহলে আপনি দেখবেন যে বুল রান গুলি আমরা যেমন বিয়ার মার্কেটের পরে যে বুল রান আসে সেটা তো 4 ইয়ার্স থাকে আর কি। হ্যাঁ, মানে এখন আমরা যেটা আছি যে আমাদের নিশ্চিন্তে এখনো আমাদের 1-1.5 বছরের বুল রান বাকি আছে। এবং এবং মানে যেটা সবচেয়ে বড় বুল রান সেটা হয় যে বিয়ার মার্কেটের আগে যেটা আসে, অর্থাৎ 2025, এটাই হচ্ছে সবচেয়ে বড় বুল রান হওয়ার মানে চান্স আছে আর কি। নর্মাল সাইকেল ইজ মানে অলসো সাইকেল অনুযায়ী, 2025, জি মিলে গেছে, হ্যাঁ, ঠিক আছে। সাইকেল অনুযায়ী এখন আমাদের এই 25 এর এন্ড পর্যন্ত, 25 এর আমি বলি যে 25 এর নভেম্বর পর্যন্ত আমাদের বুল রান আছে। ওকে, আর এটার এগেনস্টে যেটা কথা সেটা হচ্ছে যে এই আমরা সাধারণ সাধারণ ধারণা হচ্ছে কি যে ফেডারেল এই যে মানে রেট কাট যখন হবে তখন থেকে আমাদের যেহেতু রেট কাট হবে, ডলারের প্রতি মানুষ মানে ডলার ব্যাংকে মানুষ রাখবে না, ডলারগুলো তখন রিস্ক স্টক অন অ্যাসেটসে মার্কেট আসবে। এবং ক্রিপ্টো মার্কেটে আস্তে আস্তে রিস্কি অ্যাসেটে ঢুকতে থাকবে। এটা হচ্ছে এদের মানে মানে নর্মাল মানুষের ধারণা। কিন্তু আপনি যদি আবার প্রিভিয়াস সব চার্ট দেখেন, স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, তাহলে আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখবেন যে মেইন ক্র্যাশটা করে হচ্ছে যখন থেকে রেট কাট শুরু হয়। কারেক্ট। এটা আপনি আর আমি মনে আছে, আমরা একবার এটা নিয়ে কথা বলছিলাম হুম। কোন এক জায়গায়। আপনি ঠিক ঠিক ফোনে কথা বলতেছিলাম, তখন আপনি বলতেছিলাম যখন রেট বাড়াচ্ছিল তখন, এটা যখন রেট কেবল বাড়ানো শুরু করছে তখন আমরা এই কথাগুলো বলতেছিলাম যে ইয়েস। রেট যখন কাট শুরু হবে, রেট কাটিং এর পরের যে মার্কেটটা আসে এটা হলো যে মেইন বিয়ার মার্কেট। এখন Market has এখন রেট never তো আর bottomed till the rate cuts have not started. এক্স্যাক্টলি রেট কাট স্টার্ট হওয়ার পর থেকে দেখা যায় যে মার্কেটটা বটম পায়, স্টক মার্কেট আর কি, মেইনলি ট্রেডিশনাল মার্কেট। Right. এখন কথা হচ্ছে যে ক্রিপ্টো মার্কেট এরকম খুব দেখে নাই আসলে। এই ধরনের 2008-এ যেটা হয়েছে এটা তো ক্রিপ্টো মার্কেট ছিল না তখন। আর 2020-টা আমি আসলে কাউন্ট করি না, ওটা কোভিড এর কারণে হয়েছে। তো 2008-এ যদি ক্রিপ্টো মার্কেট থাকতো তাহলে আমরা প্রেডিক্ট করতে পারতাম যে আসলে কি হচ্ছে, কিন্তু যেহেতু এটাই এবার প্রথম হচ্ছে, কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারতেছি না। আর আমি এটা হইতে পারে যে যেহেতু যেহেতু প্রচ- রেট কাটটা হবে কি স্লোলি হবে, রেট কাট মানে একবারে তো রেট একবারে কাট করে করবে দেবে না, না, আমি প্রচুর আস্তে সিমিলারিটি আস্তে পাই করবে। আদিব ভাই উইথ উইথ 2019 সাইকেল, প্রচুর সিমিলারিটিস পাই, অ্যান্ড আই পান হ্যাভ না? শেয়ার দিস মেনি মেনি টাইমস। 2019-এ আমি আমি এটা কাউন্ট করতে চাই না, কোভিড এর কারণে আমি এটা কাউন্ট কোভিডের করতে চাই ক্র্যাশের না। আগে, কোভিডের ক্র্যাশের আগে কাট করা শুরু করছিল দেখেন। হুম, সো ওই ডাটাটা যদি মিলান তখন তো চার্টের সাথে, 5% পর্যন্ত আর যায় নাই, তাই না? 5.25 কাটটা এ শুরু গেছিল। আপনি কবে গেছিল সেটা? বিশ্বাস করবেন না, যারা এতটুকু দেখতেছে তাদেরকে বলে দেই, বিশ্বাস করবেন না, ঠিক তখনও সেপ্টেম্বরের 18 তারিখে রেট কাট করা শুরু করে। এইবারও সেপ্টেম্বরের 18 তারিখে আমাদের মিটিং, আচ্ছা আচ্ছা। অ্যান্ড দ্যাট তাহলে ইজ ওয়েন দ্য অল্ট মার্কেট ক্র্যাশড, অ্যান্ড দ্যাট ইজ ওয়েন বিটকয়েন একটু ক্র্যাশ করে একটা পাম্প পায়। সো ফুল টাকা তখন বিটকয়েনে ঢুকে। এখন দেখেন, এখন এখন এবার কি হবে, এবার আমার ধারণা যে এটা যেহেতু রেট কাটটা মানে যতদিন পর্যন্ত মানে স্লোলি রেট কাট হবে, ফার্স্টে হবে তো 0.5, তাই না? জিরো আশা পয়েন্ট ফাইভ করতেছি। এর পরে পাম্প আসবে, জি। এটা আমার ধারণা আর কি। তারপরে আস্তে আস্তে যখন এটা 2-3%-এর দিকে যাবে, ততদিনে দেখা যাবে যে হয়তো আমাদের 2025-এর শেষের দিকে চলে আসছে, বুঝছেন? কারেক্ট। এ- এ- এবং তখন এই বুলরানটা শেষ হয়ে যাবে, বুঝছেন? মানে এটা আমার মানে একটি ধারণা আর কি, যে 5% আস্তে আস্তে কমতে কমতে আমাদের বুলরানটা শেষের দিকে চলে আসবে। এবং কারেক্ট। একই সাথে যে মুহূর্তে এটা জিরো করবে সেই মুহূর্তে এখন একটা ভালো ইট ক্র্যাশ দিবে, ডিপেন্ডস হাউ, তারপরে পাম্প শুরু মানে যেই রেট করে করে ওরা কাট করে, মানে কাটিং স্পিডটার উপর ডিপেন্ড করবে। ডিপেন্ড আর করবে। যদি এক্স্যাক্টলি। আনএমপ্লয়মেন্ট পাগলা বাড়া বাড়ে, তাহলে ওদের ড্রাস্টিকলি কাট করতে হবে। আর ফানি থিং ইজ, স্পিকিং অফ করোনা 2020, এখন ওরা আর একটা ন্যারেটিভ প্লে করার চেষ্টা করতেছে, দ্য মাঙ্কি পক্স, বাট মাঙ্কি পক্স, এইটা কোনো হ্যাঁ, মোমেন্টাম নাই কিন্তু এখন পর্যন্ত। এখন পর্যন্ত নাই। অনেকে জিজ্ঞেস করতেছে মাঙ্কি পক্সের স্টিমুলেট চেক পাবো কবে, বুঝছেন?
মানে ওই চেকটা পাইলে তো ওই চেক পাওয়ার পরেই তো পাম্প হইলো মার্কেট, ক্রিপ্টো ইয়াপ, মার্কেটটা। ওই যে মানি প্রিন্টিং, তো আস্তে আস্তে সবই অ্যালাইন মানে হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। It's aligning, so let's hope. Um, pretty much it. Already to cover করছি, already date cover করছেন. How long will it last? I personally think there is 2 cycles left, 2 legs left. আমার personally, I think election আসবে, ইলেকশনের ভিতরে we will get 1 leg. And that time we might get a very short recession that might create a crash, and then we get the final leg for the whole crypto assets, which will make it our normal cycle and 2025 পর্যন্ত যেতে পারি। নভেম্বরে যাব কিনা এতটুকু পর্যন্ত জানি না। আমার প্রেডিকশন ইজ ইউজুয়ালি টিল অক্টোবর। অক্টোবরের মধ্যে আমি মনে করতেছি উই উইল পিক or will be very close to peaking by 2025 October. বাট অ্যাগেন আমি বারবার বলি টেক প্রফিটস রিলিজিয়াসলি। সো ইলেকশনে যখন দামটা পাবো তখন যদি আবার হোল্ড করে রাখেন, ইউ আর নট কম্পাউন্ডিং ইউর মানি, আই উড বি টেকিং প্রফিটস অ্যান্ড রি এন্টারিং দ্য মার্কেট। এটা মাথায় থাকতে হবে। সো আপনার বিটকয়েন 50,000 আপনি বলতে চাচ্ছেন জি যে ইলেকশনে মানে রেজাল্ট যদি ধরেন যে ইয়ে আসলো, হ্যারিস কামলা আসলো, কামলা মহিলা কামলা, হ্যাঁ কামলা যদি আসে তাহলে আপনি বলতেছেন একটা মার্কেট ডাম্প দিবে নাকি? ইয়েস, আর ট্রাম্প আসলেও দাম দিবে, বিকজ পাওয়েলকে সে বদলাবে বলছে, পাওয়েলকে সে বদলাবে সে বলেই দিছে। সো পাওয়েলও টাইমিং করতেছে এমন ভাবে যে আমি এখনো রেড কার্ড করতে, গদির ভাই, গদির প্রেম যে কি বড় জিনিস, পাওয়েলও এমন ভাবে টাইম করার চেষ্টা করতেছে যে ইভেন ইফ ট্রাম্প কামস এন্ড আই ক্যান শো গুড রেজাল্টস, ট্রাম্প আমারে বাইর করবে না। সো পাওয়েলের বাই করবে বলছে নাকি ও গ্যারি গেন্সলের বাই করবে বলছে? এটাও বাইর করবে বলছে, পাওয়েলকেও ফেডারেল রিজার্ভে বস চেঞ্জ করে দিবে বলছে। আচ্ছা আচ্ছা। সো পাওয়েল একজন ক্যাপেবল লোক ভাই, এটা বলে লাভ। আই লাভ হিম, আই লাভ হিম। ওর কথাবার্তা মানে অনেক জায়গায় আটকায় যায়, বাট হি ইজ বাউন্ড বাই হিজ লিমিটেশনস, বাট আই লাভ হিম। আমার এই পুরা 2000 কি বলবো 20 থেকে তো ওকে পুরো রিলিজিয়াসলি ফলো করতেছি। হি নোজ হিজ স্টাফ। আর যেসব অ্যান্সার সম্মুখীন হইতে হয় আমি ওর জায়গায় থাকলে হয়তো বা লেদাই দিতাম। সো হি ইজ এক্সট্রিমলি কেপেবল। অলরাইট, উই আর অলমোস্ট এট দি এন্ড। লাস্ট কোয়েশ্চেন আদিব ভাই টু ইউ ইজ, নেক্সট ড্রাইভ বুলরানের জন্য ক্রিপ্টো মার্কেটে কি হতে পারে? ফর এক্সাম্পল উই গট দ্য এআই ন্যারেটিভ, RWA ন্যারেটিভ, দ্য বিটকয়েন ইটিএফস এক্সেট্রা এটসেট্রা। তো আপনি কি মনে করেন নেক্সট ড্রাইভটা কি হবে? আচ্ছা আপনি আপনি আগে বলেন, আমি একটু চিন্তা করি আসলে আমার এটার এই অ্যানসারটা। এইটার আসলে অ্যান্সার কিভাবে করব, এইটার প্রশ্নটাও আপনার দেওয়াই ছিল, বাট আমিও ছিল। হ্যাঁ আমি কিন্তু বুঝতে পারতেছি না আফটার উই গেট দিস। যেমন ফর এক্সাম্পল আমরা ক্যাটালিস্ট ড্রাইভ বলেন বা ক্যাটালিস্ট বলেন, উই ক্যান সি দ্য সেপ্টেম্বর রেট কাট অ্যাজ আ ক্যাটালিস্ট, উই ক্যান সি দ্য ইলেকশন সাইকেল অ্যাজ আ ক্যাটালিস্ট, উই ক্যান সি অল দ্য ইন্ডিকেটার্স, ইকোনমিক জিডিপি কি আসতেছে, আনএমপ্লয়মেন্ট কি আসতেছে, তারপর ইলেকশনে কে জিততেছে, দোজ আর হোয়াটস গোনা ড্রাইভ দ্য মার্কেট। বাট তারপরে কি আসবে এইটা তো আসলে আমি বলতে পারবো না। আই ডু নট নো হোয়াটস গোনা হ্যাপেন। বাট এই যে যেটা স্পেকুলেটিভ নিউজ শুনে সেগুলো শুনতেছি, ওই যে আবার দ্য গেমিং ইন্ডাস্ট্রিতে এতদিন আমরা উই গট দ্য এআই হ্যান ত্যান, গেমিং ইন্ডাস্ট্রির সাথে একটা হিউজ পাম্প আসতে পারে। দ্যাট ইজ অ্যাগেন স্পেকুলেটিভ, কোনো প্রুফ তো দেখতে পাচ্ছি না। এনএফটির সাথে গেমিং যদি একসাথে মিলে আসে, ইট ক্যান অ্যাকচুয়ালি ডু সাম বিগ পুশ ইন দিস মার্কেট। আমার আমার ধারণা যে এখন ইনস্টিটিউটরা তো আসা শুরু করছে ক্রিপ্টো মার্কেটে। হ্যাঁ, যে বড় বড় ইনস্টিটিউট আসা আসা শুরু করছে এবং আরো অনেকেই পাইপলাইনে আছে। এরা হচ্ছে যে আমার ধারণা এরা হচ্ছে যে ওয়েট করতেছে যে মানে নেক্সট ইয়ে কি হবে আর কি, মানে প্রেসিডেন্ট ইলেকশনটা কি হয় রেজাল্টের জন্য। এবং এই রেজাল্টের উপর ডিপেন্ড করে আমার মনে হয় যে আরো নতুন ইনভেস্টমেন্ট আসবে আর কি। দেখা যাবে যে যদি যদি ট্রাম্প হয় তাহলে তো দেখা গেল আরো 4 বছর সময় পেল এরা। তো এই হিসাব করে এরা দেখা যাবে যে মানে প্রচুর ইয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু অলরেডি মানি ফ্লো অলরেডি হবে, কিন্তু যদি অনেক ট্রাম্প জিতে মানি তাহলে ফ্লো, অনেক ইনভেস্টমেন্ট আসবে। অনেক অনেক ইনস্টিটিউট চলে আসবে, বুঝছেন না? যারা এখন পর্যন্ত মানে না 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 বলে যাচ্ছে ক্রিপ্টোকে, তারা সবাই চলে আসবে এবং আসলে তখন এটা একটা ভালো একটা ইয়ে হবে আর কি, মানে ড্রাইভিং একটা ক্যাটালিস্ট হবে আর কি ক্রিপ্টো মার্কেটের উপর। রাইট। আর ন্যারেটিভ কি হবে, ন্যারেটিভটা আমরা এই মুহূর্তে আসলে ন্যারেটিভ কি হবে এটা বলা যায় না।
তবে কিছু কিছু ন্যারেটিভ ঘুরে ফিরে আসে, যেমন এআইটা হয়তো আরো থাকতেও পারে কিছুদিন। এখনো এআই কিন্তু শেষের মানে শেষ সেটা বলা যায় না, এআই নিয়ে এখনো প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। হ্যাঁ, তো এআইটা RWA আছে, আবার ঘুরে ফিরে মেটাভার্স, মেটাভার্স বা আপনি যেটা বললেন গেমিং এ ভালো একটা ইয়ে আছে, মানে ফিউচার আছে, গেমিং গুলোও আসতে পারে। ওটাকে আমার সম্বলি মনে হয় এখন পর্যন্ত ঠিক মতো ক্রিপ্টো মানে আনট্যাপ মার্কেট এখন পর্যন্ত ওটাকে ঢুকে নাই ঠিক মতো, ব্রেক করতে পারেনি। তো এই যে পিক্সেল রনিন এক্সএআই এসব টোকেনের আনলক গুলি আস্তে আস্তে যখন একটু মানে ইয়ে হবে, একটু সহনীয় পর্যায়ে আসবে, তখন দেখা যাবে এই টোকেন গুলা ভালো একটা ইয়ে করবে, মানে ডিমান্ড হাই হয়ে যাবে। কারণ হচ্ছে কি, যে প্রচুর গেম এগুলোর মধ্যে আসতেছে, এবং এগুলোর যেহেতু আপনার গেমিং এর একটা বড় ব্যাপার কি ট্রানজেকশন। আপনি ইভেন চিন্তা করেন যে একটা গেমকে আপনি যাতে সেভ করবেন, সেই সেভটাও জানি ব্লক চেনের মধ্যে হয়। আমরা পিসিতে গেম একটা খেলতে খেলতে একটা জায়গায় গিয়ে পোস্ট সেভ দিয়ে করতে হয়, সেভ রাইট? করে রাখি। হ্যাঁ, এই সেভটাও যেন ব্লক চেনে হয়। এই জিনিসগুলো আস্তে আস্তে হচ্ছে আর কি, প্রত্যেকটা ট্রানজেকশন, প্রতিটা সবকিছু। এবং ট্রানজেকশন ফি বেশি থাকলে হবে না, এই কারণে লেয়ার 3-তে গেছে, যেখানে ট্রানজেকশন ফি নাই বলতে গেলে, অলমোস্ট জিরো, মানে 0.0001 এরকম আর কি ট্রানজেকশন ফি। তো গেমিং এর অবশ্যই আমার মতে গেমিং এর ভালো একটা ইয়ে আছে, ফিচার আছে। অলরাইট আদিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু জানতে পারলাম, আড্ডা করে মজা পাইছি অ্যাজ অলওয়েজ। অ্যান্ড আপনার যদি কোনো এন্ডিং রিমার্ক থাকে বলতে পারেন। যারা যারা এতক্ষণ আমাদের কনভারসেশন শুনছেন, তো তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের এই আলোচনায় আমাদের মনে হয় অনেক অনেক কিছুই আলোচনা করছি, অনেক প্রজেক্ট নিয়ে আলোচনা করছি। তবে এটা এটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের কোনো রকম কোনো প্রিপারেশন ছাড়া ইনস্ট্যান্ট অন দ্য মোমেন্ট মুখে যা আসছে তাই বলছি। তো অনেক ভুল হইতে পারে, ভুল হইলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসে কোয়েশ্চেন করলে আমি বা দাদা অ্যান্সার দিব। আমাদের যে কনভারসেশন হয়েছে সেই কনভারসেশনের বেসিস যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করবেন। আর হচ্ছে যে সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সাবধানে ট্রেড নেবেন। ধন্যবাদ। আর দাদা আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটা কমিউনিটি তৈরি করার জন্য। থ্যাংক ইউ আদিব ভাই। সো আই গেস দ্যাটস ইট। সো এখানে র্যাপ আপ করে ফেলি। অ্যান্ড আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যাগেন। দ্য কমিউনিটি লাভস ইউ অ্যাজ ওয়েল। আপনার জন্য আজকে আমাদের এই এত দূর আসা। তো অ্যাগেন উই ট্রাই টু সার্ভ দ্য বাংলাদেশি কমিউনিটি। বিদেশি কমিউনিটি প্রচুর আছে, অ্যান্ড লেটস সি ওয়ার ইট গোজ। সো আমাদের হোপ স্টিল এক্সিস্টস, অ্যান্ড সামনে আগাই ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।